সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাইছি সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাবা মা দুজন দুজন নিশ্চয়ই ওরা প্রাপ্তবয়স্ক ধরে নিচ্ছি আমরা যে দুজন প্রাপ্তবয়স্ক বাবা মা তারা ঝগড়া করছেন, তাদের মধ্যে মতবিরোধ হয়েছে এবং তারা একমত হতে পারছেন না, একজন হয়তো আরেকজনকে অপমান করছেন। তো সেরকম পরিস্থিতিতে দুজনেই যখন একটু পরাস্ত বোধ করেন, যখন মনে করেন যে তারা হেরে যাচ্ছেন, তখন তারা অনেক সময় সন্তানটিকে সেখানে ইনভলভ করে ফেলেন এবং দেখা যায় যে অপ্রাপ্তবয়স্ক সন্তানটিকে ডেকে বিচারের ভার দিয়ে ফেলেন যে তুমি বিচার করো যে তোমার মা ঠিক না আমি ঠিক, বা মা বলছেন তোমার বাবা ঠিক বলছেন না আমি ঠিক বলছি। তো এই যে একটি ছোট্ট সন্তান, সে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি বা প্রাপ্তবয়স্ক হলেই বাকি, তার জন্য বাবা মা দুজনেই তো সমান, কিন্তু তাকে ডাকা হচ্ছে এবং ডেকে বিচারের ভার দেওয়া হচ্ছে। এই যে সন্তানদেরকে আমরা এভাবে ব্যবহার করছি, এটাতে সন্তানদের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে বা কীভাবে ওরা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে আমাদের অনুষ্ঠানে তাদের সাথে। একজন হচ্ছে আয়েশা সিদ্দিকা, তোমাকে স্বাগত। আয়েশা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে। আরেকজন হচ্ছে সমী সুরিদ, তোমাকেও স্বাগত। সমী সুরিদও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে। তো দুজনকেই আমরা মানে পরিচিত, আমাদের একাধিকবার এই অনুষ্ঠানে এসছে। তো আমি জানি না কাকে প্রথম বলবো, তোমরা নিজেরাই ঠিক করো কে আগে বলতে চাও। আমি ছোট করে তাহলে একটু শুরু করি। আমার মনে হয় আপনার ভূমিকাতে কিছুটা চলে এসছে যে ব্যাপারটা, যেই শব্দটি এখানে গুরুত্বপূর্ণ সেটা তো হচ্ছে অপ্রাপ্তবয়স্ক সন্তানের কথা আমরা বলছি, এবং যে পরিস্থিতির কথা আমরা বলেছি সেটা আসলে অযাচিত একটা মানসিক চাপ তৈরি করছে সন্তানের উপর, এবং সন্তান যে বয়সেরই হোক আসলে, এমনকি প্রাপ্তবয়স্ক সন্তান হলেও এটা একটা মানসিক চাপের কারণ হবে। কারণ একটা যেটি আপনি বলেছেন যে বাবা মা দুইজনই হতে পারে যে সন্তানের জন্য খুবই একটা আবেগের জায়গা এবং দুজনের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে, আমরা যদি ধরে নিই সেরকম একটা পরিস্থিতি, ফলে সেখানে সেও একটা খুব ফলস পজিশনে পড়ে যাচ্ছে যে সে কার পক্ষ নেবে। কারণ প্রথমত এই যে বাবা মার মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে সেটাই তার জন্য কিন্তু একটা কষ্টের কারণ বা মানসিক চাপের কারণ হচ্ছে। তার মধ্যে যদি আবার তাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলা হয় যেখানে তাকে একটা পক্ষ নিতে বলা হচ্ছে, সেটা কিন্তু চাপটা আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে এটার মানে ফলাফল হিসেবে আমরা অনেক সময় যেই কেসগুলো পাই সেগুলোতে দেখি যে সন্তান বাবা মার থেকেই বরঞ্চ একটু দূরে সরে যাচ্ছে। কারণ যখনই সে হয়তো আর একটু মিশতে যাচ্ছে তখন এই ধরনের পরিস্থিতিতে সে আঘাতপ্রাপ্ত হচ্ছে, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। তো সে বরং নিজেকে আর একটু গুটিয়ে নিয়ে দূরত্ব তৈরি করছে বাবা মার কাছ থেকে। তো সেখানে কিন্তু আবার আরেকটা লেয়ারে একটা সমস্যা তৈরি হচ্ছে। হয়তো যে বয়সে বাবা মাকে একটু কাছে দরকার ছিল, বাবা মার কিছু গাইডেন্স দরকার ছিল, সাহচর্য দরকার ছিল, তখন সে হয়তো মনে মনে চাইছে কিন্তু ঠিক সাহস করে উঠছে না বাবা মার কাছে গিয়ে বলবার জন্য। তো এই যে ক্ষতগুলো একটা বয়সে তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু সারা জীবনের জন্য হয়ে যাচ্ছে, কারণ এই বয়সটা তো আর ফিরে আসবে না। বাবা মা পরে চাইলেও কিন্তু এই ড্যামেজগুলো রিপেয়ার করা খুব মুশকিল হয়ে যায়। তো ফলে সন্তানের সাথে সম্পর্কটাকে একদম প্রায়োরিটি দেওয়া যায় কিভাবে? হতেই পারে বাবা মার মধ্যে মতের অমিল হতে পারে, কিছু কিছু বিষয়ে মত পার্থক্য তৈরি হতে পারে, তো সেটাকে এমনভাবে ডিল করে, এবং সেখানে কখনো কখনো একজন নেগোশিয়েটরেরও দরকার হতে পারে, কিন্তু সেটা কখনোই সন্তান সেই রোলটা প্লে করবেন না। সেটা থেরাপিস্ট হতে পারে, পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে বা অন্য কেউ, কিন্তু সন্তান না। হ্যাঁ, আরেকটা জিনিস হয় যে আচ্ছা ফোন চলে এসছে, সরি আয়শা তুমি মাথায় রাখো, আমরা ফোনটা নিয়ে আসি। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো লাইন, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে না তো। হ্যালো হ্যালো, কথাটা কি শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছি না যে কিছু।
আমার মনে হয় একটু বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা, আরেকবার একটু চেষ্টা করতে হবে কষ্ট করে, কেমন? হ্যাঁ, যেটা হয় যে অনেক সময় মানে বিচার করার দায়িত্বটা বা সন্তানের উপরে যখন দিয়ে দেওয়া হয় যে তুমি বিচার করো, সেটা কেমন হয় সন্তানের জন্য? ভাইয়ার সাথে অ্যাড করছি যে জায়গাটা, যে ও যে একজন একটা ছোট বাচ্চা, একজন ছোট মানুষ, ওর কিন্তু একটা মেসেজ চলে যায় ভিতরে যে বারবার যে তুমি বাচ্চা না, তুমি বাচ্চা থেকো না, তুমি বড় এখানে। কারণ কি দুজনই পছন্দের মানুষ, কিন্তু বাবা এবং মা দুজনের সাথে তার একটা আত্মার সম্পর্ক, একটা আবেগীয় সম্পর্ক। সো সেখানে যখন ও বিচার করতে বসে, ওই ছোট্ট বয়সে বিচারকের ভূমিকাটা নেয়ার জন্য কিন্তু ও তৈরি না। বাট বারবার হতে হতে হয় কি, বাচ্চা অভ্যস্ত হয়ে যায়, এবং তখন ওর যে একটা চাইল্ড অংশ আছে, একটা শিশু সুলভ যে একটা মন আছে, ওই মনটা কিন্তু আর থাকছে না। তখন দেখা যাচ্ছে যে আমি বড়, আমাকে দায়িত্ব নিতে, এবং বাবা মায়েরা খুব খুশি হয়ে বলেন আমার বাচ্চা অনেক বোঝে, ও আমাকে বোঝায়, কিন্তু আসলে ওর এই বোঝানোটা করতে গিয়ে ও নিজেকে হারিয়ে ফেলে। এবং দেখা যায় কি পরবর্তীতে দুইটা এফেক্ট হতে পারে। উনি নিজে যখন মা হবে এই বাচ্চা, বা বাবা হবে এই বাচ্চাটা, তখন একই ধরনের বিহেভিয়ারও হতে পারে। তিনি নিজেও হয়তো তার শিশু সন্তানটির কাছে সেম এভাবে বিচার দেয়া, যেটা একদম বাংলা ভাষায় যদি আমরা বলি যে তুমি বলো কে ঠিক, বা অনেক সময় আবার মেসেজ দেই না যে হাজব্যান্ড ওয়াইফ দুজন তোমার বাবাকে এটা বলে আসো, তোমার মাকে এটা বলে আসো, তোমার মা তো এমন করে, তোমার বাবা তো এমন করে। তো বাচ্চাটা না একটা কনফিউজড হয়ে যায় যে এরা দুজনেই তো আমার পছন্দের, কাকে আমি অপছন্দ করব, তোমার বাবা আমাকে কখনো শান্তি দেয়নি। হ্যাঁ, তো এটা হতে পারে যে সেও একইভাবে বিহেভিয়ার করছে, অথবা এমন হতে পারে যে সন্তানের থেকে সবকিছুই একদম দূরত্ব তৈরি হয়ে যাওয়া, যেটা ভাইয়া বললেন যে না বাচ্চাকে এত কিছু বলার দরকার নেই, ও নিজের মতো থাকুক। সো আসলে ইম্প্যাক্টটা যে ওই শিশুসুলভ বাচ্চাটার উপরে তখনই পড়ছে তা না, কিন্তু এটা একটা জীবনব্যাপী একটা প্রভাব নিয়ে ওই শিশুটি বড় হচ্ছে। তো আমাদের যেটা হয় যে হ্যাঁ তৃতীয় পক্ষ অবশ্যই প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা তো আসলে আমার সন্তানটি না। আমার সন্তানের ওই দায়িত্বটা নেয়ার জন্য, বিচারক হওয়ার জন্য আসলে সে ওই মোমেন্টে এই অপ্রাপ্ত বয়স্ক কথাটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, এখানে সুনির্দিষ্ট একটা জায়গা। আর প্রাপ্তবয়স্ক হলেও কিন্তু ভালোবাসাটা বাবা মায়ের জন্য সেম। তো আমরা যদি এই জায়গাটা, যেহেতু টপিকটা এসেছে, সো একজনও যারা শুনছেন আমাদেরকে, সো এই জায়গাটা যদি আমরা একটু সচেতন হই, সন্তানটির উপরে আসলে এই প্রেশারটার চাপটা পড়বে না। সেটাই যেটা তুমি বললে যে অপ্রাপ্তবয়স্ক, এই কথাটা এখানে রাখা হয়েছে, সেটা সিগনিফিকেন্স আছে। আবার প্রাপ্তবয়স্ক হলেও কিন্তু আরেক রকম ঘটনা ঘটে। কিন্তু অপ্রাপ্তবয়স্কে যেটা হয় কি, যে আমাদের কাছে কেসগুলো আসে, তো যখন সন্তানকে মাঝখানে এসে এনে দাঁড় করানো হয়, মা বলে যে তোমার বাবা ঠিক আছে না, ঠিক না আমি ঠিক, তুমি ঠিক করো, আবার বাবাও একই কথাই বলছেন, সে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়, বড় হলে দেখা যায় যে তারও কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, এবং আমরা আচ্ছা ফোনটা ট্রাই করছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে যে। হ্যালো, হ্যাঁ একটু শোনা যাচ্ছে, একটু আসসালামু জোরে আলাইকুম। শুনতে চাচ্ছি। একটু মাউথপিসের কাছে এসে বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকটু জোরে শুনতে চাই, যে কথাটা আওয়াজটা একটু কম আসছে। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কি? বলতে থাকুক, একটু কষ্ট করে শুনে নি আমরা। ঠিক আছে, শোনা যাচ্ছে কিছুটা। হ্যালো। আচ্ছা, আপনারা ভালো আছেন সবাই? আমরা ভালো আছি। হ্যাঁ, আমরা ভালো আছি, কিন্তু সমস্যাটা আচ্ছা, আমি হচ্ছে কি আসলে আমার ছোটবেলার কথাটা বলতে চাচ্ছি, যেহেতু এটা মাউথপিসের কাছে একটু মুখটা এনে কথা বলা যাবে কি? আমার মনে হয় এখানে সমস্যাটা হচ্ছে ম্যাডাম। কানেকশন পাচ্ছে না। এখন কি ভালো করে শোনা যাচ্ছে? এই স্পিকারে খুব একটু সমস্যা হচ্ছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার বেটার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে এখন প্রাপ্তবয়স্ক, কিন্তু যেহেতু টপিকটা অপ্রাপ্তবয়স্ক,
এবং ঘটনাগুলো আমার ছোটবেলা থেকে শুরু, এবং সেটা পরবর্তীতে আমার 2 ভাইয়ের উপরও প্রভাব ফেলেছে। তাই হচ্ছে আমি আমার ছোটবেলাটা আসলে পরিষ্কার শেয়ার না। করতে চাচ্ছি, যে যেভাবে আমার বাবা মা যখন ঝগড়া হতো তখন হচ্ছে তারা সবসময় আমাকে দিয়ে বিচারটা করাতো তাদের। এটা বোধহয় আমাদের স্টুডিওর হ্যালো, শোনা যাচ্ছে? কখনো মানে লাইনটা যদি ডাইরেক্ট আপনাকে দেওয়া যেত, আপনি তাহলে একটু আমাদের একটুখানি আরেকবার চেষ্টা করতে হবে কষ্ট করে। এখানে আমাদের স্টুডিওতে একটু প্রবলেম হচ্ছে, কেমন? আরেকবার একটু চেষ্টা করতে হবে কষ্ট করে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমরা আলোচনা করতে থাকি, ততক্ষণে ওরা একটু ফিক্স করব। না, আমার মনে হয় আরেকটা অ্যাসপেক্ট এখানে আসতে পারে, যে আমরা তো একটা বলছিলাম যে যেখানে হয়তো বাবা মা দুপক্ষকেই সন্তান ভালোবাসছে এবং তখন একটা অবস্থান নিতে হচ্ছে। কখনো কখনো আবার এরকমও কেস পাই আমরা যেখানে সন্তানও হয়তো একটা পক্ষ নিতে চায়, মানে হয়তো সে দেখছে যে হয়তো মা অত্যাচারিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং যেটা হচ্ছে সেটা মায়ের জন্য আনফেয়ার হচ্ছে। সো তখন হয়তো আর ওরকম বিচারের প্রশ্নও আসছে না, কিন্তু ওই অপ্রাপ্তবয়স্ক বাচ্চাটা আসলে মাকে কিভাবে হেল্প করবে? হয়তো পরিবারে হয়তো ওরকম আর কেউ নেই যার কাছ থেকে মা হেল্পটা পাচ্ছে, বা হয়তো ওই ধরনের ক্ষেত্রে মানে থেরাপিস্টের কাছে যাওয়াটাও হয়তো ওরকম একটা বাস্তবসম্মত সমাধান না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে, বা ওই অপশনটা হয়তো মাথায় আসছে না। তো সেটাও কিন্তু আরেক ধরনের একটা জটিলতা তৈরি করে, যে সে বুঝতে পারছে মার সাথে অন্যায় হচ্ছে বা বাবার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু সে হেল্পলেস। এই তখন কিন্তু তার মধ্যে একটা হেল্পলেসনেস চলে আসতে পারে, যে আমি অসহায়, আমার কিছু করার নেই এখানে, আমি দেখছি একটা মানুষকে অন্যায় সহ্য করতে দীর্ঘদিন ধরে, কিন্তু আমি কিছু করতে পারছি না। আবার আরেকটা হয় অনেক ক্ষেত্রে যে সহ্য করতে করতে একসময় হয়তো আউটবার্স্ট করছে বাচ্চাটি, এবং তখন কিন্তু সেও একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। কখনো কখনো সেও কিন্তু অত্যাচারিত হচ্ছে, শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে শিশুর ক্ষেত্রে, যে মায়ের পাশাপাশি হয়তো বাচ্চাটিও নির্যাতিত হচ্ছে তখন, কারণ সে মায়ের পক্ষ নিচ্ছে। তো এই ধরনের কিছু জটিল পরিস্থিতিতে তৈরি হয়ে যায়। তো ফলে যদি খুব প্রাথমিক পর্যায়ে অসুবিধাগুলো থাকতে একটু ডিল করা যায়, এবং যেটা আমরা একটু বলছিলাম যে নেগোশিয়েটর লাগতে পারে, সেখানে পরিবারের অন্য কেউ ইনভলভ হতে পারে। যদি সেই সন্তানের দাদা দাদি বা নানা নানিরা একটা রোল প্লে করবার থাকে, তারা যেন উদ্যোগী হন, অথবা কোনো ম্যারেজ কাউন্সিলর বা অন্য প্রফেশনাল। সেটা তো অপশন অনেকগুলো আছে, বাট আমাদের আজকে আলোচনাটা আমরা সীমাবদ্ধ রাখতে চাচ্ছি সন্তান কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার উপরে আর কি। এবং যেহেতু আমরা ইয়াং অ্যাডাল্টস নিয়ে কাজ করছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে, অপ্রাপ্তবয়স্ক কথাটা সিগনিফিকেন্ট মানে একদম খুব গুরুত্বপূর্ণ বলার পেছনে রিজন হচ্ছে যে এই সময়টাই কিন্তু এই যে 6-7 বছর পর্যন্ত আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের ফাউন্ডেশন পিরিয়ড বলা হচ্ছে, আবার অনেক সময় বলা হচ্ছে 3 বছর বা জন্মের পরে প্রথম 1000 দিন, বাট ধরে নিচ্ছি যে এই 6-7 বছরই। ওই মোমেন্টটায় হয় কি বাচ্চাদের ফটোগ্রাফিক মেমোরি থাকে, যে ওরা যা দেখে বা যা শোনে ওই পুরো জিনিসটাকে আর ইমোশনাল ব্রেনটাই তখন অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকে, সক্রিয় থাকে। তো তখন দেখা যায় কি ও সব কিছু কিন্তু ইমোশনাল জায়গা থেকেই দেখছে, ব্যাখ্যা করছে, যেটা হয়তো বড় হওয়ার সাথে সাথে যুক্তির অংশটা তৈরি হতে থাকে, তো সেটার সাথে ব্যালেন্স করতে পারে। কিন্তু অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে তখন দেখা যায় যে ওরা এফেক্টেড অনেক বেশি হচ্ছে, প্রভাবিত অনেক বেশি হচ্ছে, যেটা অনেক সময় স্কুলে বলতে গেলে যে খুব শান্তশিষ্ট বাচ্চা হঠাৎ করে খুব বেশি বিহেভিয়ার, আচরণগত সমস্যাগুলো দেখা দিল, টিচারের সাথে হয়তো বেয়াদবি করছে, ছুঁড়ে মারছে ক্লাসে, একে মারছে ওকে মারছে। তো এই ব্যাপারগুলো যখন আমি যেহেতু একজন শিক্ষা মনোবিজ্ঞানী, তো কাজ করতে গেলে অনেক সময় দেখেছি যে বাবা মায়ের দাম্পত্য জীবনের কলহ, তারপরে ও কার কাছে থাকবে, একদিন বাবার কাছে একদিন মায়ের কাছে, হয়তো একই বাসায়, তুমি আজকে আমার সাথে ঘুমাবে। আমি একটা সিগনিফিক্যান্ট কেসই মনে পড়ছে এখন, যে বাবা মায়ের ঝগড়ার পরে ওনারা এই যে লিখে লিখে কথা পাস করতেন একজন আরেকজনের কাছে, তো ও ওই চিঠিটা নিয়ে যেত, এবং ও যখন আমার ক্লায়েন্ট হয় ও হচ্ছে 19 বছর বয়স, কিন্তু ওর এখনও বলে যে আমি যদি ওই রুম থেকে ওই রুমে যাই আমার ভেতরে একটা কষ্ট ফিল হয়, যে
আমি মনে হয় মেসেজ নিয়ে যাচ্ছি। সো কিন্তু ওই যে বডি মেমোরিগুলো বলে, যেটা একদম ছোট্টবেলার এই মেমোরিগুলো অনেক ফটোগ্রাফি করলে কি যদি আমরা প্রিন্ট একটা জিনিস ফটোকপি করি একদম কপি পেস্ট হয়ে আসে না, ঠিক ওভাবে ওর গেঁথে থাকে। তো এটা নিয়েই কিন্তু বাচ্চাটা বড় হচ্ছে। তো তখন দেখা যায় ছোটবেলায় এই আচরণগত সমস্যাগুলো কন্টিনিউ হতে হতে এটা একটা মানসিক জায়গায় মানসিক স্বাস্থ্যের একটা ঝুঁকি তৈরি করছে, রোগ হয়ে যাচ্ছে। যে মানসিক স্বাস্থ্য সেবাটা তখন একদম অনেক সময় হয় না যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের অসুবিধায় আমরা মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারি, বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে অনেক একদম মেডিসিন বলেন, কাউন্সিলিং বা সাইকোথেরাপি সম্পূর্ণ জায়গাটা ম্যান্ডেটরি হয়ে যায়, যে আমি নিজের মতো করে আর ভাবতে পারছি না নিজের জন্য। সো বাচ্চাটা এভাবে একটা সিচুয়েশনে থাকলে ওর আসলে পরবর্তী একটা ফলাফল হিসেবে এ ধরনের একটা ফলাফল হয়। তো আসলে এই জায়গাগুলো আমাদের বাবা মায়ের দিক থেকে এখন যেহেতু এই যে একটা অনুষ্ঠানে আলোচনা হচ্ছে, তো অনেক বাবা মায়েরাই শুনছেন, তো এটাই কিন্তু সচেতনতা। আমরা বিভিন্ন স্কুলে কলেজগুলোতে, বেসিক্যালি স্কুল মনে হয় যে খুবই একটা বড় জায়গা আমাদের কাজ করার ক্ষেত্রে, যেখানে বাচ্চাদেরও পাওয়া যাচ্ছে, বাবা মাকেও পাওয়া যাচ্ছে। যদি এভাবে আমরা একটু অল্প অল্প করেই শুরু করি, যে এটা শুরু করলাম। সো থ্যাংক ইউ যে টপিকটা চুজ করার জন্য ম্যাম, কারণ আমরা যেহেতু কাজ করছি সেই ইম্প্যাক্টটাই কিন্তু দেখতে পাই প্রতিদিনই, যে মিস জানেন 6 বছরে এটা হয়েছিল, মিস জানেন আমার ছোটবেলায় এটা হয়েছিল। ছোট্টবেলাটা যে এত গুরুত্বপূর্ণ, আমরা একটু জাস্ট যদি একটু চিন্তা করি, প্যারেন্টিংয়ের কোনো বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু এই অভিভাবকত্বই কিন্তু সবচেয়ে বড় পিএইচডি ডিগ্রি বলবো, এবং খুব কঠিন একটা বিষয়। প্যারেন্টিংও নেই, একজন ভালো কাপল দুজন মিলে কি করে ভালো কাপল হতে পারি এটার ব্যাপারে কোনো ট্রেনিং তো আমরা নিই না, তাই না? বিয়ে করেছি কাপল হয়েছি, বা বিয়ের আগে থেকে কাপল হয়েছি তারপরে বিয়ে করেছি, তো কিছু তো জানি না যে আরেকজন জেন্ডারের একটা মানুষের সাথে একই ছাদের নিচে কি করে শান্তি রক্ষা করে চলবো দুজনের জীবনে। সেটা যখন হয় না তখনই কিন্তু সন্তানরাই এটার মানে ভিকটিমটা সন্তান হচ্ছে আর কি, তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানরা। তো সেটাই আজকে আমরা আলোচনা করছিলাম যে মানে বয়সটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কিভাবে সেই জিনিসটা প্রসেস করেছে আর কি, যে তাকে যখন অনেক সময় হয় কি মানে হয়তো মা একটা কোনো কিছুতে জড়িয়ে গেছেন এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে, তখন বাচ্চার মাথায় হাত দিয়ে মাকে বলা হয় যে তুমি ওর মাথায় হাত দিয়ে বলো তুমি কাজটা করোনি। সো বাচ্চা কিন্তু কিছু বুঝতে পারছে না যে ওকে কেন ওর মাথায় হাত দিয়ে মাকে দিয়ে কি বলানো হচ্ছে, কি স্বীকার করানো হচ্ছে, সে তখন ছোটবেলায় বুঝতে পারছে না, কিন্তু বড়বেলাতে এটার কিন্তু একটা প্রভাব, একটা নেতিবাচক প্রভাব বয়ে নিয়ে বেড়াতে হয় আর কি বাচ্চাটাকে। তো এই যে আরেকটা হচ্ছে যে তুমি যেটা বলছিলে যে কি কি বাজার হবে, সেটা ওই যে মানে টাকা রেখে যাচ্ছে, মাকে বলো যে এই বাজারগুলো যেন করায় আজকে, হ্যাঁ, কিংবা বাবাকে গিয়ে বলো বাজারের টাকা শেষ হয়ে গেছে। সো বাচ্চাকে দিয়ে কথাগুলো বলানো হচ্ছে, তো সেখানে বিচারের দায়িত্ব হয়তো তাকে দেয়া হচ্ছে না, কিন্তু কিছুটা কিন্তু সে অসহায়ভাবে দুজনের মানে মেসেঞ্জার হিসেবে কাজ করছে আর কি। তুমি কিছু বলতে চাচ্ছিলে? না, আমার মানে জাস্ট কথা শুনতে শুনতে আরেকটা অ্যাসপেক্ট মনে আসলো। আমার মনে হয় যে এখানে ম্যাডামও একটু যদি কন্ট্রিবিউট করেন, আমার মনে হয় এখানে হতেও পারে যে ট্রান্সজেনারেশনাল কিছু ইম্প্যাক্টও থাকতে পারে, যে বাবা মায়ের মধ্যে মানে বিভিন্ন প্রজন্মের একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে অনেক সময় অসুবিধাগুলো কিন্তু ঘটতে থাকে উত্তরাধিকার সূত্রে। ধরা যাক মা বা বাবার ছোটবেলা হয়তো তারা দেখেছে তার বাবা মার মধ্যেও হয়তো এ ধরনের কিছু সমস্যা হয়েছে, এবং সেও হয়তো ছোটবেলায় এ ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, যেখানে সেটা চলতে থাকে, তো এই সাইকেলটা ব্রেক করতে হলে কিন্তু কোনো একটা প্রজন্মকে একটু স্যাক্রিফাইস করতে হয়, বা এই সচেতনতাটা নিয়ে এগিয়ে আসতে হবে, না হলে এই সাইকেলটা ভাঙা মুশকিল। ওকে, আমরা ঘুরে আসি বিরতি থেকে। বিরতির সময় হয়ে গেল, আমাদের কানেকশন তো পেলাম না, আশা করছি ঠিক করবে ওরা, তো ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলা শুরু করেছিলাম, মানে যে বিষয় বস্তুটা নিয়ে কথা বলেছি এতক্ষণ, সেটা হচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক সন্তানকে আমরা আমাদের বাবা মায়ের মধ্যে
বিচারকের ভূমিকায় নিয়ে আসবো কিনা, আমরা যখন বাবা মা হিসেবে যখন আমরা মতবিরোধ হচ্ছে আমাদের সন্তানকে সেখানে আমরা বিচারের দায়িত্ব দেব কিনা, তাতে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের একটা ফোন অপেক্ষা করে আছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখন বেটার শোনা যাচ্ছে। খুব দুঃখিত, আমরাও স্ট্রাগল করছিলাম, কিছু শোনা যাচ্ছিল না। হ্যাঁ না কোনো সমস্যা নেই। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের নিয়ে, কিন্তু এখন আমি প্রাপ্তবয়স্ক, কিন্তু যখন থেকে ঘটনাগুলো শুরু হয় তখন আমি অপ্রাপ্তই ছিলাম, বাচ্চাও ছিলাম। এরপরে ঘটনাগুলো আমার ছোট ভাইদের সাথেও প্রভাব ফেলে, কারণ বাসার পরিবেশটা এরকম ছিল যে বাবা মা খুবই অ্যাগ্রেসিভ, তাদের ঝগড়াটা খুবই ভায়োলেন্ট ঝগড়া হতো, যেখানে হাতাহাতি পর্যায়ের মানে খুবই মানে ফিজিক্যাল একটা অ্যাবিউসিভ পর্যায়ে চলে যেত। তো ওই ক্ষেত্রেতে তখন আমার বয়স 3-3.5 হবে। তো আমাকে কোনো একটা জায়গায় বসিয়ে আমার সামনে তারা মানে এরকম ফিজিক্যাল তাদের ঝগড়া চলছে, ওটা দেখতাম, দেখে আমি খুব চিৎকার করতাম। তো আমার চিৎকারেতে ভয় পেয়ে হয়তো তারা থামতো, জাস্ট মানে আমার চিৎকারটা থামানোর জন্য। তো ওখান থেকে এরকম মানে প্রায় আমি দেখতাম, এটা খুবই মানে রোজকার ঘটনা ছিল। এরপর একটু বড় হওয়ার পরেই কিছু হলেই তারা মানে দুজনেই আমাকে ডাকতো, যাচ্ছে তুমি বলো কে ঠিক বলছে কে ভুল। তো আমি যদি কোনো কারণে মায়ের সাপোর্ট নিতাম তো তখন বাবার কাছে খারাপ হয়ে যেতাম। বাবা পরে আমাকে মানে পরে একা নিয়ে বলতো যে আচ্ছা তুমি তো তোমার মায়ের সাপোর্ট করো, বা তার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে আমাকে তখন বোঝানো হতো যে আমি তাকে মানে হচ্ছে গিয়ে ভালো ভাবছি, কিন্তু সে ভালো না। ঠিক সেম জিনিসটাও যদি আমি বাবার ক্ষেত্রেও বলি যে হ্যাঁ আমি কখনো মনে হলো যে না এই ক্ষেত্রে বাবা ঠিক, আর আমি ট্রাই করতাম যে আমার ওই ব্রেনেতে বা ওই ক্যাপাবিলিটিতে যেটা সঠিক মনে হতো সেটা যেই হোক সেটা আমি বলতাম। ওটা আমি মানে কারোর প্রতি বায়াস হয়ে বা কাউকে বেশি ভালোবাসি সেটা থেকে বলতাম না। কিন্তু মানে হচ্ছে সমস্যা হচ্ছে কি দুজনেরই ভুল আছে, তাই মানে এক পক্ষ থেকে তো আসলে হয় না, দুজনেরই ভুল থাকতো। তো ওই জিনিসটা করে ওরকম করে মানে আমার হচ্ছে দুজনের সাথেই খারাপ সম্পর্ক হতো। তো এইটা দেখার পরেও মানে একটা টাইম পরে যে মানে এরকম ভায়োলেন্ট পরিবেশ থেকে আসলে মানে এটা ভায়োলেন্ট আউটকামই আসবে, আমারও হচ্ছে ক্যারেক্টারিস্টিক ভায়োলেন্টই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খুব নিজেকে ট্রাই করেছি যাতে এই জিনিসটা আমার মধ্যে দিয়ে কখনো না হয়। আমি জানি ঠিক এটার উল্টোটা হয় যে খুব কাম হই, বা হচ্ছে গিয়ে মানে যেই ইমোশনাল ম্যাচুরিটিটা তাদের নেই সেটা যাতে আমার থাকে, আমি যাতে এই জিনিসটা আর ক্যারি অন না করি। কিন্তু এই জিনিসটা আমি মোটামুটি পুরোপুরি বলবো না, কারণ কিছু জিনিস আসলে প্রকৃতি থেকে আসে, তো ওই জিনটাও আমার মধ্যে আছে যে ওই জিনিসগুলো আসলে আমার মধ্যে এসে গেছে। তো আমি ট্রাই করি যতটা সম্ভব হচ্ছে যাতে ভায়োলেন্টলি বিহেভিয়ার না দেখাতে। কিন্তু আমার ভাই দুজন যে তারা আসলে এই পুরো জিনিসটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং তারা আরো বেশি ভায়োলেন্ট, মানে তারা এখনো খুবই ইয়াং হচ্ছে, কিন্তু তাদের বিহেভিয়ার এত বেশি ভায়োলেন্ট যে তারা খুব ছোট ছোট বিষয়ে অনেক বড় বড় ভাবে রিঅ্যাক্ট করে, এবং খুবই তারাও মানে এরকম ফিজিক্যাল হয়ে যে একটা মানে তেড়ে আসা কিছু বললে এই জিনিসগুলো আছে। তো মানে ওইটা থেকে আসলে কিভাবে মানে ওদেরকে বের করব, আমি কোনো মতে আমাকে বের করতে পেরেছি। যেই মেন্টাল স্কারটা হয়েছে ওটা আছে, ওটার কারণে আমার অনেক মানে হচ্ছে নিজের পার্সোনাল চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমি ট্রাই করি, আমি বুঝি যে আচ্ছা এটা আমার ভুল, এখান থেকে এইভাবে হয়েছে, এটা কোনো আমি ভায়োলেন্ট বিহেভিয়ার করে ফেললে আমি পরে ভাবি যে আসলে এটা আমার নেক্সট টাইম থেকে আর একটু বেটার এটা করা উচিত, বা এই জিনিসটা এইভাবে করলে আমি মানে নিজেকে নিজে আসলে থেরাপি দেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে কথা, বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন জিনিস পড়ে টোরে আমি যতটুকু নিজেকে মানে হচ্ছে এই জিনিসটা থেকে বের করতে পারি যে আমি একটা ভালো মানুষে পরিণত হব। কিন্তু এটা আসলে ওদেরকে আমি বোঝানোর ট্রাই করি, কিন্তু ওদের ভেতরে যেহেতু আসলে আমি জিনিসটা ঠিক করতে পারবো না, এটা তো ওদের থেকে আসতে হবে। যেমন আমার ছিল যে না আমি ভালো হতে হবে, এরকম আমাকে হওয়া যাবে না, বা আমার যদি ফিউচার জেনারেশন আসে আমি এই জিনিসটা ক্যারি আউট করবো না। কিন্তু ওদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি, বিশেষ করে যে আমাদের ছোট আছে ওর সাথে আমার খুব বড় একটা এজ গ্যাপ, প্রায় 11 ইয়ার্স এর গ্যাপ। আচ্ছা, তো ও হচ্ছে ইদানিং খুব বেশি ভায়োলেন্ট হয়ে গেছে। আর বাবা মার ঝগড়াটা আমি বলবো কম বেশি সব ফ্যামিলিতেই হয়, যদিও এটা নর্মালাইজ করা উচিত না, কিন্তু আমাদের ফ্যামিলিতে খুব এক্সট্রা অর্ডিনারিলি মানে জিনিসটা অ্যাবিউজিভ ছিল, এবং ফিজিক্যাল অ্যাবিউজটা শুধু বাবা মানে মায়ের প্রতি লিমিটেড ছিল না, ওটা আমার প্রতিও ছিল। মানে আমিও খুব ছোট থেকে মারধর এসবের মধ্যে বড় হয়েছি, এবং মারধরটা খুবই খারাপ লেভেলের ছিল, যেটা আসলে আমি ডিটেলসে হয়তো গেলাম না, এবং সেটা আমার ভাইদেরও হয়েছে।
তো এই কারণে ওদেরও মনে হয় যে সবকিছুর অ্যান্সার মারধর করাই, মানে একটা মানুষকে কোনো মানে কোনো কিছু হলে জাস্ট মারধরই করতে হবে, এছাড়া আর কোনো মানে অপশন নেই। তো এখন ছোট জন যে সে হচ্ছে এটার মানে তার উপর খুব বেশি নেগেটিভলি ইফেক্ট পড়েছে। নেগেটিভ তো সবার উপরেই হয়, যেমন আমারটা মেন্টালি বেশি পড়েছে, ওরটা মেন্টালি পড়ে ওটা আবার মানে সেটা দিচ্ছে। আর তার থেকে আর তার থেকে বড় কথা হচ্ছে রিসেন্টলি মানে হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা ট্র্যাজিক ইভেন্টই বলবো, যে বাবা হচ্ছে আউট অফ পিকচার ফ্যামিলি থেকে। তিনি জীবিত আছেন, তিনি আমাদের সাথে কন্ট্যাক্টও করেন, বাট তিনি আসলে মানে হঠাৎ করেই একদিন চলে গেছেন, এরপর থেকে আসলে আর আসেন না। এবং মানে চলে যাওয়াটা আসলে খুব নর্মাল চলে যাওয়া না, মানে যেহেতু সে একমাত্র ফ্যামিলির আর্নিং সোর্স ছিল, এবং আমি হচ্ছে বড়, আর ভাইরা এখনো পড়ছে, আমার হচ্ছে পড়া মোটামুটি শেষ, কিন্তু আমি ওরকম কোনো স্টেবল ইনকাম নেই। তো হঠাৎ করে ভাবে চলে যাওয়া, কিছু না বলে হুট করে একদিন সকালে চলে যাওয়া, প্লাস অনেক বড় একটা লোন অ্যামাউন্ট রেখে যাওয়া, তো এই সবকিছু করতে করতে আসলে মানে ফ্যামিলিটা পুরো নড়বড়ে হয়ে গেছে, এটা হচ্ছে কথা। সো বাবার কোনো খবর নেই, তোমরা পাওনি খবর? হ্যাঁ, না, তার সাথে রেগুলার কন্টাক্ট হচ্ছে, মানে সে ফোন করবে, সে ফোন করে বলবে আসলে আমি তোমাদেরকে টাফ বানাতে চাচ্ছি, তোমাদেরকে আমি এমন ভাবে তৈরি করতে চাচ্ছি যাতে তোমরা রেসপন্সিবিলিটি নিতে শিখো। মানে আসলে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে তার যাওয়ার পিছনে, বাট সেটাও কোনো নর্মাল না, মানে খুবই নর্মাল একটা ফ্যামিলি ডাইনামিক এখানে। আচ্ছা, কিন্তু খরচ টরচ দিচ্ছেন না বাবার? না, কোনো খরচ দিচ্ছেন না, এবং তার অনেকগুলো লোন ছিল যেগুলো আসলে আমাদেরকে মানে হচ্ছে ওগুলো শোধ করতে হচ্ছে এখন। তোমরা কি করে করছো? তোমাদের ইনকাম সোর্সটা কি এখন? ইনকাম সোর্স হচ্ছে আমি হচ্ছে প্রাইভেট টিউশন করাই, সেটা দিয়ে যেটা হয় সেটা দিয়ে কিছুটা লোন সলভ হয়, আর বাকিটা হচ্ছে ফ্যামিলির এক্সপেন্সে হয়, প্লাস রিলেটিভস আছে আমাদের যারা খুব ভালো, তারা আমাদেরকে হেল্প করে। তো ওই সব মিলিয়ে জাস্ট মানে একটা মোটামুটি ভাবে যাচ্ছে, মানে টানাটানি করে চলতে হচ্ছে, আবার মানে একদম যে না খেয়ে আছি সেরকমও না। সেটাই, কিন্তু সবার উপরে একটা চাপ পড়ে গেল তো ভীষণ বড়, তাই না? সেটাই। আর তোমার বয়সটা যদি কিছু মনে না করো, যদি বলতে, এখন তুমি কত বয়স তোমার? আমার বয়স 26। 36 বলে? 26। ও 26, হ্যাঁ সরি আমি ভুল শুনেছি, 26। তুমি এখন জবে ঢুকেছো, তাই তো? আর ভাইদের বয়সটা যদি একটু বলো, ওদের বয়সটা কত? একজন 21 আর একজন 15। আচ্ছা, ওকে। সো তুমি তোমার প্রশ্নটা একটু করে ফেলো, কি জানতে চাইছো আজকে আমাদের তিনজনের কাছ থেকে? যেই ড্যামেজটা হয়েছে সেটা তো হয়ে গেছে, বাট সেটা থেকে আসলে আমি আমার ভাইদের, যে ছোট জন যার 15 বছর, ও ইদানিং খুব বেশি মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ওকে আসলে কিভাবে হেল্প করতে পারি যাতে আস্তে আস্তে মানে ওই ভায়োলেন্ট নেচারটা থেকে বের হয়ে ও একটু মানে সুস্থভাবে, মানে ওর পুরো বিহেভিয়ারটা বাবার মতো এবং বাবার থেকেও কয়েক গুণ বেশি। আচ্ছা, একটু একটা প্রশ্ন জাস্ট করে আমার অতিথিদের কাছে যাচ্ছে, তোমার মা এটা কিভাবে নিয়েছেন? বাবা যে চলে গেলেন, হুট করে লোন রেখে গেলেন, একটা পরিবারকে একটা বিপদের মধ্যে রেখে গেলেন, মা এখন বাবার প্রতি মার অনুভূতিটা কি কাজ করছে? মার অনুভূতিটা হচ্ছে অবশ্যই সে কষ্ট পেয়েছে, মানে শুরুতে তার খুবই মানে খারাপ অবস্থা ছিল, একদম পুরো শকের মধ্যে যাওয়া যেটা বলে সেরকম চলে গেছিল, যে এত বড় একটা দায়িত্ব হঠাৎ করে কিভাবে নেওয়া হবে। কিন্তু আমি পার্সোনালি বলবো, যদিও সে হয়তো আমার সাথে এই কথাটাতে এগ্রি করবে না, কিন্তু এখানেতে মানে আমার বাবা যদি এখনো ফিরত আসে এত ভুল করার পরও, সে খুব গ্ল্যাডলি তাকে একসেপ্ট করবে, এবং বাবা যে এত ভুল করেছে এটা করার পিছনে, কারণ আমার মা সেটা সুযোগ করে দিয়েছে। একটা ভুল করতে পারে, দুইটা ভুল করতে পারে, বাট যে দিনের পর দিন সেম ভুল করে, সে তো আসলে মানে ওই প্রশ্রয়টা পাচ্ছে বলেই করছে। সেটাই। তোমার একটু মায়ের উপরে অভিমানও আছে এটা নিয়ে? অভিমান বলতে আসলে কেন, মানে এক পক্ষ থেকে কষ্ট আসলে বা এক পক্ষ থেকে ওই সমস্যাটা হলে আমি বুঝতাম যে আমার একটা দিক খারাপ, কিন্তু মানে আমার হচ্ছে মানে পুরো চাইল্ডহুডের যে প্রসেসটা, সেখানে দুইজনের ইকুয়াল ভূমিকা আছে ওই জিনিসটাকে মানে নষ্ট করার পিছনে। হ্যাঁ সেটাই, মানে তুমি এখন বেশি চিন্তিত হচ্ছ তোমার যে সবচেয়ে ছোট ভাইটা, ওকে নিয়ে, ওকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে। কারণ আমি একটা পর্যায়ে চলে আসছি, আমি নিজেকে নিজে হেল্প করতে পারি, কিন্তু ও নিজেকে নিজে হেল্প করতে পারছে না। হ্যাঁ সেটাই,
ওকে, আর সেকেন্ড সেকেন্ড যে তোমার মানে যে ভাইটা তোমার তোমার ঠিক ছোট, ও ঠিক আছে? না, ওরও হচ্ছে সেম এরকম মানে বিহেভিয়ার, মানে খুব অ্যাগ্রেসিভ লেভেলের, এবং দুটো ভাই যে তাদের নিজেদের মধ্যে সম্পর্কও খুব খারাপ, মানে তারা একজন একজনের আচ্ছা। সাথে কথা বলে না, তারাও হচ্ছে এরকম হাতাহাতি তাদের মধ্যে মারামারি চলে, মানে করছে। পুরো ওই জিনিসটাই রিপিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তোমাকেও মানে কষ্ট, তোমার ওটাও তোমার জন্য পেইন হচ্ছে আর কি। ওকে, তুমি একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন হ্যাঁ, থাকলে কারণ করো। আবার মানে এই জিনিসটা হচ্ছে আমার একটু একটু টেন্ডেন্সি আছে, যেহেতু ছোটবেলা থেকে আমাকে ওই অথরিটির পজিশন দেওয়া হয়েছে যে তুমি বড়, তোমাকে ভাইদের টেক কেয়ার হ্যাঁ, করতে হ্যাঁ, হবে, হ্যাঁ, প্লাস হ্যাঁ। বাবা মারও টেক কেয়ার করতে হবে। তো আমার মনে হয় যে আসলে সবার টেক কেয়ার করা, সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার, তাই রাখতে না পারলে তখন ওটা আসলে আমার উপর অনেক বেশি প্রেশার হয়। খুব চাপ নিতে হচ্ছে তোমাকে এখনো, একটু লাইনে থাকো। আশার প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? না, আমি আসলে উনি যে কথাটা দিয়ে শেষ করলেন সেটাই বলবো ভাবছিলাম যে প্রশ্ন আছে? উনিও এত কিছুর মধ্যে দিয়ে গেছেন। একটা শুধু বলতে চাইছিলাম যে যেহেতু ছোট ভাইটির কথা উনি জানতে চেয়েছেন, এবং ছোট ভাইটি অনেক ওর কাছে সময় প্রশ্ন থাকলে করো। হ্যাঁ ওটাই প্রশ্ন করছি। আছে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে কি ট্রিগার করে আসলে ছোট ভাইটিকে। আপনি বলছিলেন যে আপনার ভাইটি মাঝে মাঝেই ক্ষিপ্ত হচ্ছে, এবং আমরা তো কারণগুলো জেনেছি, কিন্তু সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলোর কারণে ট্রিগার্ড হচ্ছে বা ভাইটি ক্ষিপ্ত হচ্ছে বা ঝগড়াঝাটিগুলো হচ্ছে বা ফিজিক্যালি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বলছেন, কোন ঘটনাগুলো বিশেষ করে ওকে ট্রিগার করছে বা ওকে ক্ষিপ্ত করে তুলছে বাড়িতে? তুমি কি বুঝেছো কোনো প্রশ্নটা? নির্দিষ্ট কোনো ঘটনা আছে? শান্ত স্বভাবেরই ছিল, অতটা বেশি ছিল না, বাট বাবা যাওয়ার পর থেকে যেহেতু মানে ফ্যামিলির দায়িত্বটা আমার, তাই আমি কোনো ডিসিশন দিতে গেলে ওর একটা এরকম মাইন্ডসেট যে তুমি তো আমার বাবাও না মাও না, মানে তুমি বড় বোন বাট তুমি বাবা মা তো না, তো এখন জাস্ট তুমি মানে ফ্যামিলির আর্নিং মেম্বার, তাই তুমি এরকম আমার উপর কথা বলছো, কিন্তু ওটা তুমি আমি মানবো না, তোমাকে ওই হিসেবে আমি মানবো না। আচ্ছা, তো এটাই হচ্ছে মানে মেন সোর্স। এবার এটার আশেপাশে আমি যেটাই বলতে চাই সেটাই ওর জন্য মানে হচ্ছে খারাপ লাগে যে কেন আমার ব্যাপারে বলতে আসবে। এমনি বাবার সাথে ছোট ভাইয়ের সম্পর্কটা কেমন ছিল? বাবার সাথে ওর খুব ভালো ছিল, বিশেষ করে বাবা ওকে নিয়ে মানে খুব টাইম স্পেন্ড করতো, গল্প করতো, ওকে হচ্ছে ওর সাথে মানে বাবা কোনো অ্যাক্টিভিটি করলে সেটা ওকে ইনক্লুড করতো। তো ওইখানে তো ওর মানে এবং ওকে একটু বলতো যে যেহেতু একটু মানে একটু গ্যাপ দিয়েও হয়েছে, তাই বলতো যে হচ্ছে মানে ওর সাথে ও অনেক কিছু পায়নি যেটা তোমরা দুজন পেয়েছো। তো আমি বলবো এটাও একটু কন্ট্রিবিউট করে আমার মনে হয়েছে পার্সোনালি, যেহেতু ওর মাইন্ডসেট অলরেডি ওইভাবে সেট করা যে বড় দুজন অনেক বেশি বেনিফিটেড, ওরা অনেক কিছু পেয়েছে, অনেক আদর ভালোবাসা পেয়েছে, আমি অলরেডি নেগলেক্টেড। তো ওই জিনিসটা বলাটা বারবার, এটাও আমার মনে হয় যে এটাও একটা ক্ষোভ হয়েছে আমার উপরে বা আমার ভাইয়ের উপরে, যে মানে আমি অলরেডি মানে বঞ্চিত হয়েই এসেছি, আরো বেশি এখন হচ্ছি, বাবা নেই, বাবা থাকলে হয়তো আমি আরো অনেক বেশি রিসোর্স পেতাম। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাতে তো আমার ফল্ট না, বাবার চলে যাওয়াতে তো আমার পার্সোনালি ফল্ট না, তাহলে শুধু চোটটা আমার উপরে কেন থাকবে? থাকলে বাবার উপর থাকবে, কিন্তু বাবার উপর চোটটা ডিরেক্টেড হচ্ছে আমার উপরে। ঠিক আছে, ছেড়ে দেব। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর সবচেয়ে বেশি ধন্যবাদ হচ্ছে তুমি আমাদের আজকে টপিক রিলেটেড ফোনটা করেছো। সো তোমার জন্য আমাদের সবার অনেক শুভকামনা, এবং সমব্যথী হয়ে থাকলাম আমরা। অনেক ধন্যবাদ আবারও তোমাকে ফোন করার জন্য। সো আগে বলতে চাও? একটা জায়গা মানে এই জন্য প্রশ্নটা করেছিলাম যে আসলে বাবার চলে যাওয়াটা ওর জন্য প্রসেস করাটা, যেহেতু ছোট ভাইকে নিয়েই উনি কনসার্ন, ওর প্রসেস করাটা ডিফিকাল্ট হচ্ছে ছোট ভাইয়ের জন্য, কারণ তার সাথে তো ওর সম্পর্কটা বেশ ভালো ছিল, এবং খুব সুন্দর করে উনি কারণটা বলছেন, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, এত সুন্দর করে ম্যানেজমেন্টগুলো, এবং খুব কনফিডেন্স ছিল গলায় যে আমি নিজেকে ম্যানেজ করতে পারছি। এটা হয়তো যে ছোট্টবেলা থেকে দায়িত্ব নিতে নিতে হয়ে গেছে, বাট এটা কিছুটা হয়তো আপনাকে হেল্প করেছে। অ্যাট দ্য সেম টাইম এই যে একটা মানসিক চাপও দিচ্ছে কিন্তু, যে সবাইকে ভালো রাখার দায়িত্বটা আমার, এবং আপনার মুখে থেকেই সেটা উঠে এসেছে। একটা জায়গা হচ্ছে যে একটা স্টেটমেন্ট খুব আসলো যে তুমি বাবার মতোই হয়েছো। সো প্রত্যেকটা মানুষ আমরা আলাদা। যখন ছোট ভাইকে এই জায়গাটা একটু, যেহেতু আপনি হেল্প করতে চাচ্ছেন আপনার ভাইকে, একটু যদি এই কথাটা আমরা একটু এড়িয়ে যাই যে প্রত্যেকটা মানুষ তো আলাদা, কেউ কারো মতো না।
তো বাবার কিছু নেগেটিভ নেতিবাচক জিনিসও তো ও দেখেছে, সো হয়তো ওটার সাথে নাও মিলাতে চাইতে পারে, এটা আমি ধারণা করছি। বাট ওর সাথে একটু খোলাখুলি কথা বলা, যেহেতু আপনি ওকে হেল্প করতে চাচ্ছেন, আমি জানি না ওই জায়গাটা কতটুকু আছে যে একটু বসে যে জিনিসগুলো অবজারভেশন, আমরা অনেক সময় হচ্ছে বলি যে তুমি সবসময়ই এরকম করো, সব সময় রেগে থাকো, সব সময় এভাবে অ্যাগ্রেসিভলি আক্রমণাত্মক হয়ে থাকো, তো একটু কোন কোন আচরণগুলোতে অসুবিধা হচ্ছে সেটা নিয়ে যদি একটু ওর সাথে বসে ওর সাথে কথা বলা যায় আপনার দিক থেকে, এবং তারপরে আমার মনে হচ্ছে একটু প্রফেশনাল হেল্পটা যদি সুযোগ থাকে, ও যদি যেতে চায়, কারণ ওর 15 বছর বয়স, ওটার জন্য তো একটা অর্থনৈতিক ব্যাপার আছে, ওদের তো খুব কষ্ট করে চলতে হচ্ছে, তো ওর জন্য প্রফেশনাল হেল্পের জন্য ফ্রি তো কেউ হেল্প করে না বাংলাদেশে, আমার জানা মতে নেই আর কি। সেজন্য বলছিলাম যে প্রফেশনাল হেল্পের কথা বলবো কিনা, কারণ ওরা নিজেরাই একটু কষ্ট করে চলছে তো। জি, বাট তাহলে একটু উনি যদি কথা বলেন ওনার মতো করে, একটু আলাদা করে নিয়ে, আমরা অনেক সময় যে জেনারেলাইজ না করে, মানে ভাইয়ের কাছ, ভাইকে বলার চেয়ে আমার মনে হয় ভাইকে যদি শোনা হয়, হ্যাঁ ভাইয়া তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি যদি আমাকে একটু মানে ভরসা করে বলো, আমি তোমার কথা শুনতে চাইছি, মানে স্পেসটা যদি একটু তৈরি করে দেয়, হয় না যে কথা বলতে গেলে অনেক সময় ও অলরেডি কিন্তু ভাই একটু রেবেল করছে যে তুমি তো ইনকাম করো, মানে তুমি ইনকাম, এখন তুমি মানে বাড়ির কর্তা হয়ে গেছো, হ্যাঁ, সো তুমি তো আর বাবা না, হ্যাঁ, কাজে ওই জায়গাটা ওকে দিচ্ছে না, ও যে বলবে সেই স্পেসটা ওকে দিচ্ছে না ভাইটা। তো সেই জন্য ভাইয়ের মনের কষ্টটাও যদি ও শোনে একটু, যে যদি তোমার এখন বলতে হবে না, যদি যখন মন খারাপ হয় তুমি বলতে পারো আমাকে, আমি তোমাকে শুনতে চাই, হ্যাঁ, এবং বাবা চলে গেছেন, তুমি বাবাকে মিস করছো, এই কথাটাও যদি বলে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে বাবা চলে গেছেন, বাবার দোষ সবকিছুই, কিন্তু ও কিন্তু ওর জায়গা থেকে তাকে মিস করছে, সো ওই স্পেসটাও যদি একটু দেয়া, যে বাবা চলে গেছে, তোমার কষ্ট হচ্ছে, কি মনে পড়ছে, মানে ওর কথাগুলো এক্স্যাক্টলি আপনি যেভাবে বলেছেন যে ওর কথাগুলো একটু শোনা, এবং এই বয়সটা একটু আসলে কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডটার একটা কন্টিনিউয়াস চলতি প্রসেস থাকে, তো কৈশোরকালীন সেনসিটিভ একটা বয়স, তো 15 বছর এক্স্যাক্টলি কৈশোরকালীন একটা পরিবর্তন ঘটতে থাকে, তো তার মধ্যে আবার একজন খুব বাবার সাথে যেহেতু অনেক বেশি কানেক্টেড ছিল আপনার ভাইটি, তো একটা কিন্তু সেপারেট হয়ে যাওয়া, বাবাকে না পাওয়া, সো বেশ কিছু কি বলে যে আদরের ক্ষুধা বলে না, সেই জায়গাটা কিন্তু ওর মধ্যে তৈরি হচ্ছে। সো একটু ওকে সময় দেয়া, এবং দুইজনের মধ্যে কিন্তু সম্পর্কটা এরকম যে আমার তো দোষ না, ও কেন আমাকে দোষী করছে, সো ও হয়তো ওভাবে ওর এই স্ট্রেসটাকে ম্যানেজ করছে, মানসিক চাপটাকে দোষারোপ করে বা এগ্রেসিভ হয়ে। সো একটু যদি ওকে শুনতে পারেন, ওকে একটু সময় দিয়ে, হয়তো এটা ওর জন্য বেশ হেল্পফুল হবে। এবং মানে কথার সূত্র ধরেই আমি একটু বলবো যে ওর যেই আবেগের প্রকাশগুলো আমরা দেখছি, এটা আসলে এক অর্থে অসহায়ত্বের প্রকাশও, কারণ এটা এমন একটা সিচুয়েশনেও পড়েছে যে ও না পারছে ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে, না পারছে নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে, এবং সেখানে ও যখন একটু ডমিনেটেড ফিল করছে, হয়তো কোনো একটা কথায় বা কথার টোনেও হতে পারে, মানে এখানে একটু নন ভার্বাল কমিউনিকেশনের ব্যাপারটাও একটু ওনাকে খেয়াল করতে বলবো, যে যেটা বলছেন যদি আমাদের সব দর্শকের জন্য যদি বাংলায় বলো, নন ভার্বাল কমিউনিকেশন অনেকে নিশ্চয়ই নিশ্চয়ই একটা হচ্ছে আমরা কোন শব্দগুলো ব্যবহার করছি, এই যে যেমন এই মুহূর্তে কথা বলছি আমি, যে শব্দগুলো ব্যবহার করছি, এটা একটা ব্যাপার, আর কিভাবে বলছি আমি, আমার কণ্ঠটাকে আমি কিভাবে ব্যবহার করছি, আমার কি একটু স্বরটাও চড়া হয়ে যাচ্ছে, বা আমার যে শারীরিক যে ভাষা সেটা কি একটু আগ্রাসী হয়ে যাচ্ছে আমি যখন কথা বলছি, সেই জায়গাটায় কিভাবে আমি আর একটু সহমর্মিতা প্রকাশ করব আমার কণ্ঠ দিয়ে, আমার শারীরিক ভাষা দিয়ে, আর এবং শব্দের জায়গাতেও। তো ফলে সেই জায়গায় আমি বলবো যে একটু অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়ার ব্যাপারটাও যদি একটু ওনার দিক থেকে উনি আনতে পারেন, যে বাবাকে রিপ্লেস করা কিন্তু ওনার পক্ষে সম্ভব না, এটাকেও একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে ওনার, যে হ্যাঁ উনি একটা দায়িত্ব নিচ্ছেন, নিতে হচ্ছে, তার মানে এই না যে উনি বাবাকে রিপ্লেস করছেন, এখানে ওনার জায়গা থেকেই আসলে ওনার মতো করে দায়িত্বটা পালন করতে হবে, ফলে এক্সপেকটেশনের জায়গাটাকেও একটু
আমার মনে হয় রিভিজিট করতে হবে যে কতটুকু উনি এখানে কন্ট্রিবিউট করতে পারবেন এই অবস্থায়, সেই জায়গাটা একটু দেখা। আর একটু নিজেকেও আমার মনে হয় যে সময় দিতে হবে, এইটাই আমি বলবো, যে নিজের প্রতিও সহমর্মী হওয়া। সেটা যদি উনি হতে পারেন তাহলে অন্যের প্রতি সহমর্মী হওয়াটা ওনার জন্য আরেকটু সহজ হবে। নিজের স্ট্রেসগুলোকেও একটু ম্যানেজ করা, খেয়াল করা, নিজের যত্ন নেওয়া, চেষ্টা করা। এবং খুবই ধন্যবাদ, মানে অনেক বেশি প্রশংসার যোগ্য মেয়েটি যে ফোন করলো এবং টপিকটা খেয়াল করে, মানে ভীষণ ইমপ্রেসিভ আর কি, আই উড সে। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি আপু, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার ছোট ভাই, তার বয়স আনুমানিক 33 বছর। আচ্ছা। তো সে বিয়ে করেছে 2 বছর প্লাস। তাদের দাম্পত্য সম্পর্ক খুবই ভালো, দুজনের যে মানসিক সম্পর্ক বা তারা একসঙ্গে সময় কাটানো, আন্ডারস্ট্যান্ডিং সবকিছুই ঠিক আছে। আচ্ছা। কিন্তু আমি যেটা নোটিস করছি, তাদের শারীরিক সম্পর্কের মধ্যে কিছু একটা ঘাটতি আছে আমার কাছে মনে হয়। যেহেতু আমার ভাইকে আমি সত্যি জিজ্ঞেস করতে পারিনি, ভাইয়ের বউকে যখন আমি জিজ্ঞেস করেছি তখন বলেছে যে একটু আগ্রহটা কম তার কাছে মনে হয়। ভাইয়ের দিক থেকে আগ্রহ কম? জি, ভাইয়ের দিক থেকে আগ্রহটা বেশ কম। আচ্ছা। বা অনেক সময় দেখা যায় সেটা নেই বললেই চলে। কিন্তু তারা মানসিকভাবে দুজন দুজনকে যথেষ্ট রেসপেক্ট বা একজন আরেকজনের কেয়ার করা, যত্ন নেওয়া, সেখানে কোথাও কোনো ঘাটতি নাই। এবং যেটা অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। আর আরেকটা যেটা বলি সেটা হচ্ছে, আমি কখনোই আমার ভাইকে, আমরা দুই ভাই বোন, আমরা খুবই ক্লোজ একজন আরেকজনের সঙ্গে, কখনোই আমি ওকে কোনো ওর স্টুডেন্ট লাইফে কোনো প্রেম বা কোনো মেয়ে, বিশেষ বন্ধু, এ ধরনের কিছু আমি কখনো দেখিনি। তো যে কারণে আমার কাছে মনে হয় মাঝে মাঝে হয়তোবা ঠিক সে আমাদের মতন স্বাভাবিক না তার যৌন জীবনে। আমার কাছে মনে হয় হয়তোবা তার মধ্যে সমকামিতার কিছু লক্ষণ থাকতে পারে। আচ্ছা। এটা আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু আমি খুব সরাসরি তার সঙ্গে এটা নিয়ে কথা বলিনি। এবং এই ডাউট থেকেই আমি তার ওয়াইফকে বিভিন্ন সময় জানতে চেষ্টা করেছি বা প্রশ্ন করেছি যে তোমাদের যৌন সম্পর্কটা কেমন। তখন আমাকে সে শুরুতে বলতে চায়নি, বাট এখন সে আমাকে বলে যে আপু আসলে আমরা এই জায়গাটাতে একটা প্রবলেম আছে। আচ্ছা। তো লাস্ট 2-3 মাস আগে আমি আমার ভাইয়ের সঙ্গে ডিরেক্টলি ইনডিরেক্টলি বিভিন্নভাবে কথা বলেছি যে আসলে তো এভাবে করে একটা মেয়ে, সে তো থাকতে চাইবে না বা তার তো একটা নিডস আছে। তখন সে আমাকে বলেছে না, আমাকে একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। এবং সে সেম কথাটাও তার ওয়াইফকেও বলেছে যে আমাকে একটু সময় দাও, এটা এক সময় ঠিক হয়ে যাবে। আচ্ছা। তো এখন আসলে এটা হতে হতে প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে। তো আমি জানতে চাচ্ছি যে আমাদের আসলে কতদিন অপেক্ষা করা উচিত, বা আসলে এটার কি রিজন থাকতে পারে, বা কিভাবে আগালে আমরা একটা সলিউশন পাবো। কারণ আমি কখনোই চাই না যে ওদের রিলেশনটা নষ্ট হোক বা কিছু, কারণ মেয়েটা খুবই খুবই ভালো। হ্যাঁ, সে এতদিন ধরে ধৈর্য ধরে আছে, আমি ছাড়া কখনোই সে কারোর সঙ্গে এই বিষয়টা নিয়ে ডিসকাস করে নাই যে তার একটা অপূর্ণতা আছে। তো আমি আসলে চাই না যে সে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক। তো সেক্ষেত্রে আমি আমার ভাইয়ের সঙ্গে বা আমার ফ্যামিলির কার সাথে কিভাবে কথা বললে এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারি, যদি কোনো সাহায্য আপনারা করতে পারেন আমাকে। আচ্ছা, তুমি যে সমকামিতার কথাটা তুমি গেস করছো, তাই তো? তার কি কোনো মানে ছেলে বা পার্টনারকে নিয়ে কোনো সন্দেহ করার কোনো ব্যাপার ছিল কি? আমার খুব দেখিনি আমি কখনো চোখে, তবে তার একজন বিশেষ বন্ধু আছে যার সঙ্গে সে খুবই ইন্টিমেট। দেখা যাচ্ছে অনেক লম্বা সময় ফোনে কথা হয়, বা উইকেন্ড গুলোতে সে তার বন্ধুকে দেখা করাটা সে মিস করতে চায় না। আর আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হয় যে একটা 33-34 বছরের পুরুষ মানুষের যৌন চাহিদা থাকবে না, বিষয়টা তো স্বাভাবিক না। সে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সেটা কোথাও থেকে ফুলফিল হচ্ছে, এটা আমার ধারণা। মানে খুব ইন্টিমেট একটা বন্ধু আছে, কিন্তু তার সাথে এই ধরনের সম্পর্ক আছে কিনা সেটা তুমি নিশ্চিত না, তাই তো? না 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 না, নিশ্চিত না, একেবারেই নিশ্চিত না। এটা শুধুমাত্র আমার একটা বাইরে থেকে ধারণা। হ্যাঁ হ্যাঁ, মানে এই ছেলেটি কি ওর অনেক দিনের পরিচিত, অনেক আগে থেকে বন্ধুত্ব? আমার জানা মতে 5-6 বছর। আচ্ছা, ওকে। তবে এখানে একটা বিষয় আমি বলি, ওর এরকম ইন্টিমেট ফ্রেন্ড ওর মোটামুটি স্কুল লাইফ থেকেই যখন কারোর সাথে ইন্টিমেট থাকে
সে ভীষণ রকম ভাবে ঘনিষ্ঠ থাকে। আচ্ছা এরকম আমি 2-3জনকে জানি যারা তার খুবই খুবই কাছের। দেখা যাচ্ছে সেই সম্পর্কটা 5-6 বছর খুব কাছের থাকে, তারপর হয়তো একটু ফাটা পড়ে, আবার নতুন একজন তৈরি হয়। আমার জানা মতে আমি 3জনকে দেখেছি এই পর্যন্ত। এবং তারা সবাই ছেলে? জি 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 জি। এবং যেহেতু বিয়ের পরে সে তার জন্য জীবনে ওইভাবে করে অ্যাক্টিভ হয়নি, দুটো ঘটনাকে আমি একসঙ্গে করে ভেবেছি যে হয়তো এরকম কিছু হতে পারে, বাট আমি নিশ্চিত না। আচ্ছা, কিন্তু তুমি তো সন্দেহ আগে থেকে করছিলে, কারণ তুমি তো তার স্ত্রীকে জিজ্ঞেস করেছো যে। না না, আগে থেকে সন্দেহ করিনি, সন্দেহ করেছি আমি সেটা লাস্ট 6 মান্থ। সেটা কিভাবে সন্দেহটা তোমার প্রথম কি করে মাথায় এলো? ওদের বিয়ের পরে আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে একটু বেশি ওয়াইফকে কম সময় দেওয়ার চাইতে তার বন্ধুকে সময় দেওয়ার চিন্তাটা একটু বোধহয় বেশি। খুব স্বাভাবিকভাবে, যেহেতু আমরা ভীষণ ক্লোজ একজন আরেকজনের সঙ্গে, এবং ইভেন তার ওয়াইফের সাথেও আমি খুব ক্লোজ, তো এটা চোখে পড়াটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। স্বাভাবিক মনে হচ্ছে, ওকে। আর তোমাদের বয়সের গ্যাপ কত তোমার ভাইয়ের সাথে? 6 বছর। 6 বছর। তোমরা 2 ভাই বোনই নাকি আরো ভাই বোন আছে? না, আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন। বাবা মা আছেন? জি, বাবা মা আছেন। বাবা মা আমাদের সঙ্গে থাকেন না, বাবা চাকরির প্রয়োজনে আমাদের থেকে দূরে থাকেন। বাবা মা আলাদা শহরে থাকে, আমরা 2 ভাই বোন ঢাকায় থাকি। তোমরা 2 ভাই বোন একই বাড়িতে আছো? জি জি। আচ্ছা, তুমিও তো বিবাহিত? জি, আমি বিবাহিত, আমি 2 সন্তানের মা। আচ্ছা, ওকে। ভাইকে খুব ভালোবাসো মনে হচ্ছে, ভালো লাগে। হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের 2 ভাই বোনের সম্পর্কটা ভীষণ ক্লোজ। হ্যাঁ, সেটাই। তুমিও সুখী হোক সেটা খুব চাও মনে হচ্ছে। তো তুমি তুমি তোমার প্রশ্নটা করে ফেলেছো তো, যে কিভাবে ওকে হেল্প, এদের এই কাপলকে? আপনি কি আরেকবার বলবেন? আপনার কথাটা আমি ভালো শুনতে পাইনি। না, তোমার প্রশ্নটা তুমি করে ফেলেছো, কাজে প্রশ্ন আমি সাধারণত প্রশ্নটা জিজ্ঞেস করি, তো তুমি অলরেডি প্রশ্নটা করে ফেলেছো। তো আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি, ওদের কোনো প্রশ্ন থাকতে পারে, কেমন? তুমি একটু লাইনে থাকো। হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে করো। একটি বিষয় একটু জানতে ইচ্ছে করছে, যে আপনি বলছিলেন যে ওদের অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল, আমি যদি ঠিক শুনে থাকি। ওই সময় যখন জিনিসটা অ্যারেঞ্জড হচ্ছে এবং প্রক্রিয়াটা চলছে, তখন কি ছেলেটির দিক থেকে বা ছেলেটির মনোভাবটা কিরকম ছিল বিয়ের প্রতি? না, সে সবসময়ই মানে বলতো যে না, এত তাড়াতাড়ি কি আছে, এখনই কেন করতে হবে, আর একটু সময় নেওয়া যেতে পারে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে 32 বছর বয়স তো একটা যথেষ্ট সময় বিয়ে করার পক্ষে। আর যেহেতু আমাদের পরিবারে খুব একটা আর্থিক কোনো সংকট নেই, আমরা যখন চাচ্ছিলাম তখন সে বলেছে আচ্ছা ঠিক আছে দেখো। এবং এটা যে খুব যে তাকে প্রেসারাইজ করা হয়েছে বা তার একেবারে অমতে করা হয়েছে এরকম না বিষয়টা। আচ্ছা, কিন্তু ওর দিক থেকে আগ্রহটা একটু কম ছিল, তাই তো বললে? হ্যাঁ, আগ্রহটা কম ছিল, সেটা স্বাভাবিক, যেমন থাকে না এখন না, আরেকটু পরে করি, আরেকটু সেটেল হই, এই ধরনের কিছু ইয়ে ছিল। আরেকটি বিষয় হচ্ছে, আপনি একটু বলছিলেন যে বিষয়টি নিয়ে তার সাথে আপনার কথা হয়েছে এবং তার দিক থেকে যে কথাটা এসে যে সব ঠিক হয়ে যাবে, কিছুদিন একটু সময় চেয়েছেন উনি এবং ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো একটু কি আপনি বলবেন যে আপনার সাথে যখন কনভারসেশন হচ্ছে এই বিষয়টা নিয়ে, সেটা কি খুব সহজভাবে নিয়েছেন উনি? এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এই যে সব ঠিক হয়ে যাবে বলছেন, আসলে কিভাবে ঠিক হয়ে যাবে বা কোন প্রক্রিয়ায় উনি এই বিষয়টিকে অ্যাড্রেস করতে চাইছেন, সেরকম কি কিছু আন্দাজ করা গেছে? যখন আমি এটা তাকে জিজ্ঞেস করেছি যে তুমি যে বলছো ঠিক হয়ে যাবে, এই ঠিক হওয়ার জন্য তুমি কি ইনিশিয়েটিভ নিচ্ছ, তুমি ডক্টর দেখাচ্ছো বা কোনো কনসালটেন্ট দেখাচ্ছো, যখন প্রশ্ন করেছি তখন একটু বোধহয় রেগে যাচ্ছে। তখন বলছে যে এতটা তোমাদের জানার দরকার নাই, এটা আমি ম্যানেজ করে নেব। তো যখন তাকে আমি এটাও বলেছি যে দেখো ওই মেয়েটা তো যেহেতু বিবাহিত, 2 বছর হয়ে গেছে, তার সে কতদিন অপেক্ষা করবে, তারও তো অপেক্ষার একটা লিমিট আছে। সে হয়তো বা তার ফ্যামিলিকে জানাবে, তখন বিষয়টা আমরা ম্যানেজ করতে পারবো না, তখন সামাজিকভাবে সবাই জেনে যাবে। তখন সে বলছে যে না, আমার ওয়াইফ আমার প্রতি খুবই বিশ্বস্ত, সে এটা কখনোই ফ্ল্যাশ করবে না, সে অপেক্ষা করবে আমার জন্য। কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছি যে তুমি কি ইনিশিয়েটিভ নিচ্ছ, তখন সে বলছে যে এটা তোমার না জানলেও চলবে। রিপ্লাইটা সে তার ওয়াইফকেও করেছে। তার ওয়াইফ বলেছিল যে চলো আমরা ডাক্তার দেখাই, তোমার প্রবলেমটা কোথায়। তো বলছে না, তোমার এটা জরুরি না, আমি এটা ম্যানেজ করে নেব। এইভাবে বিষয়টা আছে। একটু একটা ছোট জায়গা জানতে চাচ্ছি যে ছোটবেলায় যখন মনে করেন যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনার ভাইয়ের জীবনে, বা এই যে কাদের বন্ধু কাদের সাথে মিশবে, বা অনেক ফ্যামিলিতে আছে না যে খুব স্ট্রিক্ট যে মেয়েদের সাথে মেশা যাবে না, এই ধরনের কি কোনো হিস্ট্রি? না না না, আমরা ভীষণ রকম ভাবে
খুবই ব্রড মাইন্ডেড। আমরা সবসময় একজন আরেকজনকে, বা আমার বাবা মার সাথেও খুব প্রগ্রেসিভ মনে হচ্ছে। আমাদের মধ্যে যে একটা খুব রেস্ট্রিক্টেড ভাবে আমরা বড় হয়েছি এরকম না। আমরা কার সাথে মিশছি, কোথায় যাচ্ছি, বা ছেলে বন্ধু মেয়ে বন্ধু, এগুলো নিয়ে আমাদের খুব একটা প্রবলেম কখনো ছিল না ফ্যামিলিতে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। সবার এরকম বোন থাকলে খুব ভালো হতো। ওকে, আমরা আলোচনা করছি, তোমরা শোনো, তুমি শোনো। হ্যাঁ, কে আগে বলবে? তুমি আগে বলতে চাও নাকি? আমার মনে হয় যে একটু আমরা বুঝতে পারছি যে রেজিস্ট্যান্সটা কিন্তু সবসময় একটু ছিল। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমাদের সমাজে যে স্টিগমাগুলো কাজ করে, খোলাখুলিভাবে আলাপটা হয় না। আমরা বুঝতে পারছি যে বোনের সাথে খুবই সহজ একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক। তারপরও এটা এমন একটা বিষয় আমার মনে হয় এখানে কিছুটা তথ্য হয়তো নিজের কাছে রেখে দিচ্ছে, ভাইটি সবটা শেয়ার করছে না, যার ফলে কি ইনিশিয়েটিভ নিচ্ছেন উনি সেই জায়গাটাও কিন্তু শেয়ার করেননি। পাশাপাশি এটাও আমার মনে হয় যে একটা বাউন্ডারি ড্র করার ব্যাপার আছে, যে কতটা সময় পর্যন্ত আসলে তাকে এই সুযোগটা দেওয়া হবে বা সময়টা দেওয়া হবে, সেই জায়গাটাও একটা ব্যাপার আছে। আমার মনে হয় মেয়েটির দিক থেকেও কিন্তু একটা ইনিশিয়েটিভ এখানে নিতে হবে আলটিমেটলি একটা সময় গিয়ে, যে একটা, হ্যাঁ স্ত্রীর কথা বলছি আমি, যে একটা সময় ঠিক করা এবং একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যাওয়ার বিষয়টা আমার মনে হয় নির্ধারণ করা ইম্পর্টেন্ট। তো সেখানে যদি পরিবারের একটা সহযোগিতা দরকার হয়, এখানে হয়তো উনি একটা রোল প্লে করতে পারবেন। এটা একটা জিনিস, মানে মেয়েটি বলতে ওর স্ত্রী যদি বলে যে না আমার এখনই তার আর মানে ওদের দুজনের আবার কেমিস্ট্রিটা, মানে সোশ্যাল যে মানে সম্পর্কটা, সেই জায়গাটা আবার কেমিস্ট্রি খুব ভালো, বন্ধুত্ব আছে খুব ভালো। সো মেয়েটি যদি বলে না আমি আম নট ইন আ হারি, তখন কি না সেই জন্যই মানে তার জায়গা থেকে আসলে আসতে হবে জিনিসটা। মানে বড় বোন, আমি বুঝতে পারছি বড় বোনের জায়গা থেকে খুবই কনসার্ন এবং খুবই স্বাভাবিকভাবে, তো আলটিমেটলি এটা তাদের দুজনকেই আসলে একটু প্রোঅ্যাক্টিভলি এগিয়ে আসতে হবে বিষয়টিকে একটা রেজলিউশনের দিকে নিতে, এবং সেখানে স্ত্রীর একটা ভূমিকা তো আছেই। সেটা যদি এখানে একজন ম্যারেজ কাউন্সিলরের একটা রোল প্লে করবার থাকে, সেই অপশনটাও হয়তো এখানে নেওয়া যেতে পারে। আরেকটি জিনিস উনি ওনার কথায় উল্লেখ করেছেন, এটাও হয়তো একটু মানে উল্লেখযোগ্য, যে কোথাও থেকে কি তার এই নিডটা ফুলফিল হচ্ছে কিনা, যার কারণে সে ইনভলভ হচ্ছে না যদি থাকে। হ্যাঁ, এটাও আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট জায়গা। অনেক ক্ষেত্রে জেন্ডার ওরিয়েন্টেশন রিলেটেড যেই কেসগুলো আমরা পাই, অনেক সময় একটু আর্লি এক্সপোজারও পেয়েছি আমরা, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে একটু আর্লি এক্সপোজড বা একটু আর্লি এক্সপিরিয়েন্স আছে। সো সেই জায়গা থেকেও হয়তো ওনার এই ধারণাটা সঠিক হতেও পারে। ফলে মানে এটা যদি আমাদের দর্শকরা যদি না বুঝে, তুমি যদি পরিষ্কার করে বলো। হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু এগেইন এই বিষয়গুলো নিয়ে সমাজে আমাদের কিছু স্টিগমা আছে, বা চট করে সবাই ওপেনলি কথা বলেন না এই বিষয়গুলো নিয়ে, কিন্তু ভেতরে ভেতরে দেখা যায় যে তারা কিন্তু মিশছে এবং তাদের মধ্যে অনেক ধরনের ইন্টিমেসিও হচ্ছে, এবং একই জেন্ডারের মধ্যে, এবং সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন জেন্ডারের মানুষের সাথে হয়তো যে পর্যায়ে গিয়ে ইন্টিমেসি হচ্ছে বিবাহিত সম্পর্কে গিয়ে, সেটার আগেও অনেক সময় অনেক মানুষের সাথে হয়ে যাচ্ছে, ইন্টিমেট সম্পর্ক হচ্ছে। ফলে সেই জায়গা থেকেও হয়তো সম্পর্কের এই চাহিদাগুলো পূরণ হচ্ছে কোনো এক জায়গা থেকে, এবং সেটার হয়তো একটা হিস্ট্রি আছে যেটা থেকে খুব সহজে বের হয়ে আসতে পারছেন না উনি। এবং এখানে একটা জিনিস হয় কি, অনেক সময় এই ব্যাপারটা নিয়ে তো খুব আলোচনা হয় না। সো দেখা যায় উনি নিজেও জানেন কি না ওনার এই ব্যাপারগুলো, যে আমরা হয়তো ওনার ওয়াইফের সাথে কথা হচ্ছে, বা তোমার সমস্যা বলে কথা হচ্ছে। সো একটু নির্দিষ্ট করে আসলে বলা, যেমন এটা স্ত্রীর পক্ষ থেকে গেলেই মনে হয় বেশি জিনিসটা, বোনের কাছ থেকে গেলে আসলে আমাদের কালচারে আমরা অত হয়তো ব্যাপারটা ইজি হবে না তার জন্য। স্ত্রীর পক্ষ থেকে আমার মনে হয় যে কিছু ওনাকে সাহায্যের জন্যই, যে অনেক সময় দেখা যায় উনি নিজেও কি এটা বুঝতে পারছেন কিনা, হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা অ্যাবনর্মাল, ওনার কাছে মনে হচ্ছে এটা তো নর্মাল, আমি তো সময় নিতেই পারি, যেটা উনি খুব সুন্দর করে মনকে এশিওর করেছেন যে আমার ওয়াইফের সাথে আমার ওভাবে আছে, আমরা ঠিক আছি। বাট এই ঠিক থাকাটা যে দুই পক্ষ থেকে থাকাটা জরুরি, একটা বিয়ের সম্পর্ক তো দুই দিক থেকে হচ্ছে।
তো স্ত্রী যেহেতু উনি একজন অ্যাডাল্ট, আমি ভাইয়ের সাথে পুরোই অ্যাগ্রি করছি যে এখানে উনি একটু অ্যাপ্রোচ করে একটু সময় নিয়ে, আবার একই টপিক নিয়ে আমরা অনেক সময় খুব কথা বলতে থাকি, যখন একটা মাথায় চলে আসে যে বারবার বলার পরে দেখা যায় ওটা নিয়ে আরও অনীহা তৈরি হয়। যে ভাইকে যদি এখন প্রতিনিয়ত একই জায়গাটা নিয়ে পোক করা হয় বা কথা বলা হয়, সো তখনও দেখা যাবে যে একটা অনীহা তৈরি হয়ে গেলে উনি হয়তো সাহায্যটা নেবেন না। সো একটু সুযোগ করে একটু সময় নিয়ে, ওনারও যে কষ্ট হচ্ছে বা কারণ উনিও তো বলছেন যে আমাকে একটু সময় দাও, আমি ঠিক করব, তার মানে ওনার ভেতরেও কিছুটা রিয়েলাইজেশন আছে যে এটা হয়তো ঠিক হচ্ছে না, সো আমাকে ঠিক করতে হবে। সো ওটাকে একটু ধরে যে উনি কি করতে চান, প্রবলেমটা আসলে কি ফিল করেন, ফিজিক্যালি ইন্টিমেট হতে গেলে ওনার কোন বাধাটা ফিল হচ্ছে, একদম কি ইন্টারেস্ট হচ্ছে না, নাকি কোনো ফিজিওলজিক্যাল ইস্যু আছে, নাকি সমকামিতার ব্যাপারটা গেস করা হচ্ছে, সরাসরি হয়তো কথাটা হচ্ছে না। সো আমার মনে হয় যে একটু স্ত্রীর দিক থেকে আলোচনাটা আরও সুনির্দিষ্ট হলে তারপরে হয়তো পেশাগত সাইকোলজিক্যাল হেল্পটা নিতে উনি অ্যাওয়্যারও হতে পারেন, অ্যাগ্রিও করতে পারেন। সেটাই, মানে আমার কাছে এখানে সাইকোলজিক্যাল হেল্পটাই খুব মুখ্য মনে হচ্ছে, কারণ ঠিক পরিবারের জন্য না এটা কঠিন হয়ে যায়, মানে স্ত্রীর জন্য এটা হয় না, যেটা স্ত্রী নিশ্চয়ই এটা নিয়ে মনোকষ্ট প্রকাশ করেছে, করার কথা নিরিবিলিতে হয়তো করেছে, কিন্তু ওখানে কতটুকু এগিয়েছে, মানে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। তো আমার কাছে প্রফেশনাল হেল্পটা একটু জরুরি লাগছে এই মুহূর্তে আর কি। হয়তো বা সে মন খুলে সেখানে কথা বলতে পারবে, বোনকে যেটা বলতে পারছে না, স্ত্রীর কাছে হয়তো সে কিছুটা সময় নিয়ে সময়টা পার করছে, তো সেরকম সময় ক্ষেপণ করে তো আসলে জিনিসটার এদিকও হচ্ছে না ওদিকও হচ্ছে না। সো মানে স্ত্রীও যেতে পারেন কারোর কাছে যে আই এম সাফারিং, তো এটা আসলে কি হতে পারে, তখন হয়তো অ্যাজ এ কাপল বা স্বামীও হয়তো পরে যেতে পারেন। তো এইভাবে আমার কাছে এটা প্রফেশনাল হেল্পের কেস মনে হচ্ছে, রাদার দ্যান ফ্যামিলি এটাকে নিয়ে ডিল করা, যেহেতু বোনটা অসহায় হয়েই তো আমাদেরকে কল করেছে। সো এটাই আর কি। তো আমার মনে হয় যে তুমি আজকে টপিকটা নিয়ে বোধহয় কিছু বলার সুযোগ পাওনি, আপাতত আমাদের হাতে ফোন নেই, আপাতত ফোন, তুমি কি আজকে টপিকটা নিয়ে বলতে পেরেছো? হ্যাঁ, তুমি বলেছো, হ্যাঁ, দুজনেই কি বলেছো? শুরুতে একটু আলাপ করেছি আমরা, আর তারপরে তো আমরা একটা কল পেয়েছি। তাহলে আমাদের হাতে এখন এই মুহূর্তে কোনো ফোন নেই, আমি একটা আমাদের বেশ কিছু ইমেল আছে, আমি তাহলে একটু ইমেলটা যদি খেয়াল করি যে আমাদের পড়ার মতো কোনো ইমেল আছে কিনা। এখানে যে মেইলটা করেছে সে নাম লিখেছে, আমি নামটা বলছি না। সো বলছে যে আমি এমবিএ এক বছর যাবত, এমবিএ পাস করে গত এক বছর যাবত একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছি। আমার সমস্যা হলো আমি ছোটবেলা থেকেই একটু রাগী প্রকৃতি, অকারণে রাগ না করলেও সামান্যতম ভুলে আমি রেগে যাই। হ্যাঁ, সামান্যতম অকারণে রাগ না করে সামান্যতম ভুলে আমি রেগে যাই, মানে অন্য কেউ যদি সামান্য ভুল করে তাহলে আমি রেগে যাচ্ছি। আমি কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার সমস্যা হলো আমি ছাত্র ছিলাম বা পারিবারিক জীবন কাটাতাম, আমি যখন ছাত্র ছিলাম বা যখন পারিবারিক জীবন কাটাতাম তখন আমার পরিবারের লোকজন ও সহপাঠী বন্ধুরা আমার এই ব্যাপারটা জানতো, ওরা তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে জিনিসটি দেখতো, সেজন্য তেমন কোনো সমস্যা হতো না। আমি এখন আমার এই রাগের জন্য নানান রকমের সমস্যায় ভুগছি। আমার সহকর্মীরা অনেক ভালো, তারা আমাকে অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেও মাঝে মাঝে তাদের আচরণে বিরূপ প্রতিক্রিয়া লক্ষণীয়, মানে তারা বিরূপ হচ্ছে মাঝে মাঝে। সমমর্যাদার বা নিচের পদের কলিগরা বিষয়টা সহজভাবে মেনে নিলেও উচ্চপদস্থ যারা রয়েছেন তারা আমার এই বিষয়টি অন্যভাবে দেখেন। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পণ করি, প্রতিজ্ঞা করি যে আমি আজকে রাগ ওঠার যত কারণেই ঘটুক না কেন আমি কারো উপর রাগ করব না। খুব চেষ্টা করছে বেচারা, কিন্তু আমি নিজেও জানি না কখন আমি রেগে যাই। অতি সম্প্রতি আমার কলিগরা আমার সঙ্গে যারা কাজ করছে তারা কাজ করতে অস্বীকার করছে,
কলিগরাও রেগে যাচ্ছে এখন ওর উপরে। আমার হঠাৎ রেগে যাওয়াকে কেন্দ্র করে পেশাগতভাবে নানান ঝামেলা পোহানো ছাড়াও আমার ভালো কাজ করতে না পারার জন্য পিছিয়ে পড়ছি। আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমি পিছিয়ে পড়ছি। এখন আবার আরেক সমস্যা দেখা দিয়েছে, যোগ্যতা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ার দরুন আমার প্রমোশনে বাধা হিসেবে এটি কাজ করছে। তাদের দেখলেই কাজ করছে এবং অফিসের কলিগের কথা বলছে, তাদের দেখলেই আমার রাগ ওঠে এবং তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে পারি না। উপায় না পেয়ে আমি তাদের এড়িয়ে চলি, মানে ওদের কলিগদের কথা বলছে, তাদের এড়িয়ে চলি। আমি জানি এড়িয়ে চলা কোনো সমাধান না, কিন্তু আমার কিচ্ছু করার নেই। তবে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিনা কারণে আমার রাগ ওঠে না। কোনো অনিয়ম, অযৌক্তিক বা অকারণে দোষ এটা ঠিক বোঝা যাচ্ছে, দোষ পাচালেই বলছে, মানে দোষ দেওয়াটাকে মিন করা হচ্ছে। দোষ দেওয়ার ফলে আমি আর রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কোনোভাবেই এটা কিছুতে হ্যান্ডেল করতে পারছি না। আমার রাগ কমানোর জন্য মানসিক রোগের ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ম্যাডাম আমাকে দয়া করে কোনো পরামর্শ দিন, যাতে করে আমার কলিগ ও সমাজের সকলের সাথে আমি হাসি খুশিভাবে জীবন কাটাতে পারি। যিনি করেছেন উনি কি পুরুষ মনে হচ্ছে? জেন্ডারটা এখানে মেনশন করা হয়নি। রাগ নিয়ন্ত্রণ নিয়েই মূলত আলাপটা, এবং এটার সেটিংটা আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা। মূলত কর্মক্ষেত্রে ওনার এই অসুবিধাটা হচ্ছে, তবে আমরা জানি না যে হয়তো পারিবারিক জীবনেও এটা হয়তো একটা প্রভাব রাখছে, আমরা জানি না। আরেকটা হচ্ছে এটার হিস্ট্রিটাও আমরা জানি না, আসলে কবে থেকে ওনার এই সমস্যাটা হচ্ছে, একদম ছোটবেলা থেকেই হচ্ছে কি না, নাকি হঠাৎ করে এই জিনিসটা ডেভেলপ করেছে। আর ওনার বয়সটাও আমরা 27 বছর ধরে নিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এখনো যথেষ্ট ইয়াং অ্যাডাল্টহুডের জায়গাটায় আছেন উনি, সেই জায়গা থেকে মানে আমরা খুব কমনলি যে বিষয়টা বলি যে রাগের ক্ষেত্রে আমরা অনেক সময় কারণটার দিকে খেয়াল করছি, যে কি আমাকে রাগিয়ে দিচ্ছে। সেই জায়গাটা থেকে আমরা মুহূর্তের মধ্যে রিয়্যাক্ট করছি, আমাদের খুব তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটাকে আমরা বলি। এবং খুব তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা হচ্ছে সেটা তো আবার অনেকটা শারীরিকও। প্রত্যেকটা অনুভূতিরই কিছু শারীরবৃত্তিক প্রতিক্রিয়াও আছে, এবং শারীরিক যে উত্তেজনাটা তৈরি হচ্ছে একটা কোনো কিছু থেকে, যেটা উনি বলছেন যে কোনো একটা অন্যায় বা মতের অমিল বা কিছু একটা, যেটা যে প্রতিক্রিয়া হচ্ছে সেটাকে উনি তখনই এক্সপ্রেস করে ফেলছেন, প্রতিক্রিয়াটা দেখিয়ে ফেলছেন, এবং খুব স্বাভাবিকভাবেই সেটা খুব একটা ইতিবাচক হচ্ছে না। এবং পরে উনার কিন্তু এক ধরনের মানে ইমেইলটা পড়ে যেটা মনে হচ্ছে, যেটাকে আমরা গিল্ট, অনুশোচনার একটা অনুভূতি হচ্ছে ওনার। ফলে ওনার প্রতিক্রিয়াটা কিন্তু ওনার নিজেরই ভালো লাগছে না আসলে পরে। ফলে একটি টিপস আমরা আসলে বলতে পারি যে এই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা তখনই প্রকাশ না করে ফেলে, এই যে সাময়িক যে উত্তেজনাটা ওনার তৈরি হয়েছে শরীরের মধ্যে, সেটাকে একটু শান্ত হওয়ার সময় দেওয়া নিজেকে। এবং যে কারণে ওনার এই রাগটা তৈরি হয়েছে, রাগের অনুভূতিটা তৈরি হয়েছে, সমস্যার সমাধানগুলোর দিকে একটু খেয়াল করা, যে এটা কি কোনো ব্যক্তি বিশেষের কোনো একটা আচরণের কারণে ওনার রাগ হয়েছে, তাহলে আমি যখন একটু শান্ত বোধ করবো ওই ব্যক্তি বিশেষের সাথে আমাকে একটু কথা বলতে হবে, এবং সমস্যাটা সমাধান নিয়ে আমি কিভাবে একটা কনভারসেশনে যেতে পারি, হেলদি কনভারসেশনে যেতে পারি। তো এই সময়টা একটু নিজেকেই আবার বুঝতে হবে, নিজেকে আমরা যেটা বলি যে একটু স্ক্যান করতে হবে, যে আমি কতটা উত্তেজিত বোধ করছি, এবং এখন কিছু একটা বলে ফেললে আমারই পরে অনুশোচনা হবে। তো এই কথাগুলো একটু নিজেকে বলা, এবং একটু শান্ত হবার জন্য আমরা কিছু টেকনিক ব্যবহার করি, যেমন ডিপ ব্রিদিংয়ের কথা বলি, একটু গভীরভাবে নিঃশ্বাস নেওয়া, এবং একটু খুব রাগ উঠে গেলে তখন মানুষ পারে না ওটা করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একটা যদি অন্য স্বাভাবিক অবস্থায়ও আমরা একটু অভ্যাস করি এই জিনিসটা, অনেক সময় সেটার একটা ইতিবাচক প্রভাব পড়ে। হ্যাঁ, তো একটু সময় নেওয়া এবং কারণগুলো একটু খতিয়ে দেখে
সমাধানগুলোর দিকে যদি একটু ফোকাস করি, আর ওভারঅল একটু হেলদি লাইফস্টাইলের চিন্তা করা যেতে পারে, এবং অন্য কোনো কিছু নিয়ে কি স্ট্রেসড কিনা। অনেক সময় হয় যে আমার হয়তো অন্য কিছু নিয়ে আমি স্ট্রেসড হয়ে আছি, তো অফিসে যখন কিছু অসুবিধা হচ্ছে তখন আর আমি রাগ ধরে রাখতে পারছি না, বলে সেটাও একটু খতিয়ে দেখতে হবে যে পেছনে আর কোনো কিছু আসলে বদার করছে কিনা আমাকে, সেই জায়গাগুলো একটু নিয়মিত শরীর চর্চা করলেও কিন্তু ভালো থাকা যায়, ঘুমটা ভালো হয়, ঘুম তখন একটা খুব মেজাজটা ইম্পর্টেন্ট ঠান্ডা ব্যাপার। থাকে আর কি। ঘুমের অসুবিধা হচ্ছে কিনা? ম্যাম, রাগ হচ্ছে খুবই মিশ্রিত একটা আবেগ। রাগের পেছনে অনেকগুলো কারণ থাকে, এবং দেখা যায় যে রাগ হলে আমি কেন্দ্রিক কিছু মেসেজ চলে আসে। যেমন উনি অন্যায়ের কথা বলেছেন, যে যখন কোনো অন্যায় হচ্ছে, কথা ঠিক মতো হচ্ছে না, সো তখন অনেক হতে পারে যে কিছু আমি কেন্দ্রিক আসবে, কিছু যে আমি এটা পারিনি, এভাবে অন্যায় হচ্ছে, আমি ঠেকাতে পারছি না, ওই দিনও পারিনি, একটা চেইন হয়ে অনেক কিছু মনে পড়ে যায়, এবং সেটা থেকে হয়তো আরও স্যাডনেস আসতে পারে, আরও অনেকগুলো আবেগের মিশ্রিত হয়ে রাগটা হয়তো দেখা যেতে পারে। রাগটা প্রকাশ করছেন উনি রাগ হিসেবে, হয়তো সেটা অন্য কোনো একটা আবেগ বা একটা ভ্যালুজ হতে পারে সেটার তো ওটাকে একটু অ্যানালাইসিস করা, যে আসলে রাগটা একদম যেটাই উনি ট্রিগার হচ্ছেন, বললেন যে অন্যায় দেখলে বা অন্যরা গুছিয়ে করছে না, বা যে মেনশনগুলো যেগুলো করেছেন, আরেকটু কি বলে যে ডিটেইলে আরেকটু ওনার রাগটাকে ঘুরে আসা, দেখা, এবং রাগ যখন আমি সরাতে চাচ্ছি, অনেকের তো আমারই একটা আবেগ, ওনার নিজেরই একটা আবেগ, তো অনেক সময় যেটা আমি খুব বেশি না করি, ওই না জিনিসটা কিন্তু আরো বেশি মনোযোগ পেয়ে যাচ্ছে, যে আমি রাগ নিয়ন্ত্রণ করবো, এবং আবেগ নিয়ন্ত্রণ তো করা যায় না, ব্যবস্থাপনা করা যায়, বা ম্যানেজমেন্ট, যেটা ম্যানেজ বলছি যে জায়গাটা, সো রেগুলেট করা যায়, রেগুলেট একটু ফ্যানের রেগুলেটরের মতো করে। এক্স্যাক্টলি, আমি ফ্যানের স্পিডটা বেড়ে যাচ্ছে, আমি কমাতে পারি, যেরকম নিজের সাথে ওরকম রেগুলেটর একটা ভিতরে আছে, সেরকম একটু কল্পনা করে এটাকে আমি এখন একটু উল্টো দিকে একটু ঘোরাবো আর কি। রেগে যাচ্ছি আমি, মানে বলা হয় না রেগে গেলেন তো হেরে গেলেন, সো আমি হাঁটতে চাই না। সো খুব সম্ভবত আরেকটু খুঁজে দেখতে পারে যে সে রাগ ছোটবেলাতে কিরকম অভিজ্ঞতা করেছে। আমাদের তো শৈশবটা খুব ইম্পর্টেন্ট, মানে অনেক সময় হয় কি যে ওই শৈশবে যদি বাবা খুব রাগী হন বা মা খুব রাগী হন, সেখানে যদি তার উপরে অত্যাচার হয়ে থাকে, তখনও কিন্তু একটা রাগী মন আমাদের তৈরি হয়, যখন আমরা তখন কিছু বলতে পারি না, কিন্তু মনের মধ্যে ওটা রয়ে যায় যে আমি মানে অত্যাচারিত হয়েছি। তখন মানে আনকনসিয়াসলি খুব হয় না, তো অবচেতন ভাবেও কিন্তু আমরা বড় হলে আর একটু যখন পাওয়ারফুল হচ্ছি, তখন আবার অন্যদের উপরে সেটা বহিঃপ্রকাশ ঘটে যায়। সেটা একটু ভেবে দেখতে পারে সে শৈশবটা তার কেমন ছিল, শৈশবে কি তার উপরে রাগ দেখানো হয়েছে, নাকি তাকে অতিরিক্ত প্রশ্রয়, দুটো কারণে হতে পারে। কিন্তু অতিরিক্ত প্রশ্রয় যারা পায় তাদেরও কিন্তু দেখা গেছে যে তারা রাইট অ্যান্ড লেফট সবার উপরে খবরদারি করতে চেষ্টা করে, কারণ তাদের উপরে খুব হয় না যে খুব মানে একটা খুব তাদেরকে পাওয়ারফুল একটা জায়গাতে রাখা হয়েছে, যে তুমি ডিসাইড করো সবকিছু, এরকম একটা হয় না। বাবা মা অনেক সময় স্পয়েলও করে ফেলেন, আমি বলছি না যে এর বাবা মা তাই করেছেন, কিন্তু একটু শৈশবটাতে ঘুরে আসা দরকার, যে আমার উপরে কি ওই প্রভাবটা কি শৈশবে পড়েছে, যে আমি অত্যাচারিত হয়েছি, নাকি আমিও অত্যাচারী হবার একটা আমার সুযোগ ছিল ছোটবেলায়। তো ওরকম একটা শৈশব কোনটা ছিল তার শৈশবে, সেটাও যদি একটু বের করার চেষ্টা করে। এবং ডেফিনেটলি আমি খুবই প্রশংসা করছি পত্রলেখককে, কারণ অনেকে তো বলতেই চায় না যে আমি অনেক রাগী, আমি রাগটা কমাতে চাচ্ছি, অনেকে কিন্তু স্বীকারই করে না যে না এটাই স্বাভাবিক, আমি তো ঠিকই আছি। হ্যাঁ, ছেলেদের রাগ না হলে কি ছেলে হলো? মানে এখানে যেহেতু ছেলের জেন্ডারের কথাটা আসছে, তো ওটাও আমার মনে হয় প্রাসঙ্গিক, যে আমাদের দেশে যেহেতু ছেলেদের ক্ষেত্রে দুঃখবোধটা এক্সপ্রেস করার ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয়, তো অনেক ক্ষেত্রে দেওয়া হয় হয়তো ভেতরের অনুভূতিটা হচ্ছে কষ্ট বা কোনো কিছু নিয়ে ভয় আছে, কিন্তু এক্সপ্রেস করছে রাগ, কারণ সেটা হচ্ছে মোর সামাজিকভাবে একসেপ্টেড। তো ফলে সেটাও একটু আমার মনে হয় একটু তলিয়ে দেখতে পারেন উনি, যে ভেতরে কোনো কিছু নিয়ে কি উনি কষ্ট পেয়েছেন কিনা, বা কোনো কিছু নিয়ে কোনো ভীতি কাজ করছে কিনা, ফিয়ার আছে কিনা, সেটা এক্সপ্রেস না করে হয়তো উনি রাগটাকে বেশি
স্বাচ্ছন্দ্য বোধ করছেন? সেটা করা যেতে পারে। জাস্ট লাস্ট কথাটা বলছি যে একটা প্রচলন আছে, আমি মেয়েদের ব্যাপারটা বলছি না, ছেলেরা রাগ করলে বাদশা হয়, সেরকম একটা প্রচলিত কথা আছে। অবশ্যই এটা আমরা মানবো না। আমাদের শেষ করতে হবে, সময় শেষ হয়ে গেছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে, আমাদের বিদায় নেবার পালা এবার, একদম সময় শেষ হয়ে গেছে। আর আগামী অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি, সেটা হচ্ছে সাইকোপ্যাথিক পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি, সাইকোপ্যাথ আমরা কাদেরকে বলবো। এই ব্যাপারটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, তো আগামী অনুষ্ঠানে আশা করছি আমরা এটা নিয়ে আলোচনা করার সুযোগ পাবো। আর সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।